তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি আলিম মুকুল এবং আমার পাশে আছে ফিজলুর রহমান শেখ। এবং আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টারের পক্ষ থেকে আলিম মুকুল বলছি। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ ব্রেমেনে ডিজিটাল মিডিয়া নিয়ে মাস্টার্সে পড়াশোনা করছি এবং আমার পাশে আছে ফিজনুর। আমি ফিজলুর ইন জার্মানি ইউটিউব চ্যানেল থেকে বলছি। আর আমি এখানে জার্মানিতে গত 1 বছরের বেশি হলো, প্রায় 14 মাসের মতো হয়েছে আমি এখানে বিএফটি হিসাবে কাজ করছি। আর বর্তমান আমি আউসবিল্ডিং পাইছি, তার কারণে আউসবিল্ডিং খোঁজাটা আমার বন্ধ হয়েছে। আর আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন ধরনের তথ্য, কিভাবে আপনারা বিএফটি, এফএসএ এবং ইত্যাদি করতে পারবেন বা খুঁজতে পারবেন, এই বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আনি। এবং আমি আলিম মুকুল 2022-এর জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজের বাংলা ভাষাভাষী সকল মানুষের জন্য আইনস আসওয়াই বেআইনস মানে A1 A2 B1 এটা সম্পূর্ণ করার পরে এখন B2 নিয়ে কাজ করছি এবং যাতে সবাই একদম ডিটেইলে খুবই ভালো মতো বিনামূল্যে যে কোনো লেভেলের স্টুডেন্টরা যাতে জার্মান ভাষা বাসায় বসে নিজে সুবিধার মতো সময় শিখতে পারে, এই জন্য আমি কাজ করছি। এবং আমাদের অজস্র শিক্ষার্থী আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা জার্মান ভাষা অনেক দিন ধরে শেখা শুরু করছেন। করার পরে তো এটারও একটা উদ্দেশ্য থাকে। অনেকে অনেক রকম ভাবেই শুরু করে। অনেকেই চায় হাউস বিল্ডিং এ আসতে। আবার হাউস বিল্ডিং এ আসার আগে এই ছোটখাটো যে তথ্যগুলো আছে যেগুলো আমরা সম্প্রতি সময়ে জানতে পারছি, যেমন আও পেয়ার আছে, তারপরে বিএফটি আছে, এফএসিওট আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা কয়েকদিন আগেও তেমন একটা বেশি জানতাম না। তো রিসেন্টলি কয়েকজন ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানালো, মানুষজন একটু সচেতন হলো, তারপরে কৌতূহল হয়ে গেল, আরে এরকম জিনিসও আছে, এত চমৎকার একটা জিনিসও থাকতে পারে যে একটা সংস্থার জন্য কাজ করতে আসবো জার্মানিতে, তারা আবার নানান ধরনের সুযোগ সুবিধা দিবে, এর মাধ্যমে জার্মানিতে আসা যাবে, ব্লকের টাকাও লাগে না, তাই না? 1 টাকাও লাগে না। হ্যাঁ, 1 টাকাও লাগে না। তো এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে? আমরাও এরকম ভাবে খুঁজছিলাম যারা আহ, নিজেরা অলরেডি এই জিনিসগুলো চাক্ষুষ প্রমাণ। এই জন্য আমার শহর যে ব্রেমেনের পাশেই আমরা এখন অসনাব্রুকে আছি। অসনাব্রুক আসতে বেশি সময় লাগে না। ফিজনুরের সাথে গত সপ্তাহ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম যাতে একটা টার্মিন আমরা ম্যাচ করতে পারি। তো আজকে আমরা আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা এক হয়েছি। আমি সর্বপ্রথম অনুরোধ করবো ফিজনুরকে বলার জন্য তার বেটে যাত্রা শুরুরও আগে যে ভাষা শেখা যখন শুরু হয়েছিল ওই সময় থেকে যদি একটু বলতেন আপনি, দয়া করে। আমার ভাষা শেখার যেটা জার্নি আছে ওটা একটু লম্বা। হুম আমি 2021 সালে আমি ভাষা শেখা আরম্ভ করছিলাম, যেটা ছিল ইংরেজি ভাষা। আর ইংরেজি ভাষা শেখার পথেই আমার একজন জার্মান ব্যক্তির সাথে পরিচয় হয়, যিনি আমাকে ইংরেজি ভাষা শেখার পথে একটু হেল্প করছিলেন। আর উনি আমাকে জার্মানিতে বিএফটি এই বিষয়টা বলছিলেন। আর ওনাকে আমার ডকুমেন্টস পাঠানোর পরে ওনাকে উনি আমার জন্য অ্যাপ্লাইটা করছিলেন। তো আপনাদের জন্য, আপনাদের থেকে অনেকজনে আমাদেরকে যে আমার চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করছেন যে কয়টা অ্যাপ্লাই করছেন, কয়টা অ্যাপ্লাই করার পরে আপনি আহ, এই বিএফটিটা পাইছেন। আমি আপনাদেরকে কাউকে উত্তর দিই নাই। তো এই ভিডিওতে বলতেছি মুকুল ভাইয়ের চ্যানেলে। তো এই প্রশ্নটা আমি একটাও অ্যাপ্লাই করি নাই, নিজে করি নাই। আমার যে ফেসবুক ফ্রেন্ড ছিল উনি আমার জন্য অ্যাপ্লাইটা করছিলেন। আর বাকি সবগুলো প্রসেস, যেমন কি ফার্স্ট ইংলিশ প্রেস, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এসব আমি নিজে শিখছি। আর ফার্স্ট ইংলিশ প্রেসে আমি একাই ছিলাম, ওখানে আমার সম্পূর্ণরূপে আমার দুইবারে যেটা ইন্টারভিউ হয়েছিল, দুইবার হয়েছিল। একবার হয়েছিল 27শে জানুয়ারি বা 28শে জানুয়ারি 2024 সালের, 2023 সালে ইংরেজি ভাষাতে। আর দ্বিতীয় ইন্টারভিউ হয় আমার নভেম্বর মাস 2023 সালের জার্মান ভাষাতে। আর তারপরে আমার এখানে জার্মানিতে আসা। তো এরপরে হচ্ছে যখন ওই ইন্টারভিউ গুলো হলো, ইন্টারভিউ হওয়ার পরে একটা ফার্স্ট ট্র্যাক দিল ওটা, তাই তো? হ্যাঁ। ফার্স্ট ট্র্যাক দেওয়ার পরে ওই ফার্স্ট ট্র্যাক নিয়ে এমবাসিতে এমবাসি ফেস করা লাগলো। কিন্তু এই যে নর্মালি অন্যান্য টাইপের যে ভিসা গুলোতে হয়, যে এমবাসিতে যদি দেখা যায় যে ওদের ব্লক অ্যামাউন্টের চাইতে যদি কারো সম্মানীটা কম হয়, তাহলে তাকে একটা অ্যামাউন্ট ব্লক করতে হয়। সেক্ষেত্রে বেএফডি এর অন্য যে কোনোটাতেই কি এরকম কোনো রেস্ট্রিকশন আছে নাকি, যে বেএফডি এর সম্মানী হলো zum Beispiel 700 ইউরো, 1100 ইউরো যদি এখন ব্লকের অ্যামাউন্ট থাকে তাহলে তাকে 400 ইউরো করা লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না? এই ধরনের কোনো ব্লক অ্যাকাউন্টের অপশনটা ছিল না। বিএফটি, এফএস ইয়ট, এফইউ ইয়ট, আউপেয়ার, এই ধরনের যে কোনো একটা ফাত্রাক যদি কোনো ব্যক্তি পায়, হুম হুম। ওনার ব্লক অ্যাকাউন্টের কোনো দরকার হয় না। আর
কোনো কোনো কোম্পানি বা সংস্থা আছে যে না আপনারা ট্রাভেল এর যেটা এক্সপেন্স আছে আপনারা বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে যদি আপনারা জার্মানিতে আসবেন আপনার প্লেনের ভাড়াটা পর্যন্ত কোনো কোনো কোম্পানি দিবে, কিন্তু কোন কোম্পানি দিবে এটা বলা একেবারে অসম্ভব। কিন্তু আপনার এই খরচাটাও আপনার নিজে নিতে হয় না, কোনো কোম্পানি আছে যেটা আপনার জন্য এটাও দিয়ে দেবে। আর বিএফটি বা এই ধরনের যত কয়টা আছে সবকিছু সম্পূর্ণ ফ্রি। এভাবে এর জন্য বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকলেও এটা সম্ভব। যেমন কি আমি একটা বাস্তব এক্সাম্পল, আমার কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছিল না, আর ওই সময় শুধুমাত্র আমি খুবই খুবই মানে বেসিক জার্মান বলতে পারতাম, আমি নিজের পরিচয়টা কোনো রকম মানে দিতে পারতাম আর কি। হুম। তো ওই যে প্রথম দিকে BFD আসার আগে আপনি জানতেন না যে আপনার যে সংস্থায় আপনি যাচ্ছেন ওইখানে আপনার কি কি দায়িত্ব পালন করা লাগবে? ও, একেবারে ডিপলি আমি জানতাম না, কারণ ওই সময় বিএফটিটা কি আমি ওটাও ভালোভাবে জানতাম না। কিন্তু আমি জানতাম যে এমন একটা জায়গাতে কাজ করব যেটা কিচেনের মধ্যে আমার কাজ করাবে, আর তাছাড়া হয়তো অন্য অন্য কোনো কিছু কাজ করা লাগতে পারে। কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমি দেশ থেকে বাইরে যাব, তার কারণে আমি ওই বিষয়ে মানে চিন্তা চর্চা করি নাই। কারণ আমাদের দেশে রাজমিস্ত্রি হাজিরা হাজিরা করার লোক যখন পাবে যে এর থেকে কঠিন কাজ আর কি কি হতে পারে, তার কারণে আমি এই বিষয়ে কোনো তদন্ত নেই নাই। কিন্তু অল্প অল্প জানতাম যে আমার কিচেনে কাজ হবে। আর হুম। বিএফটি হিসাবে আমি যে জায়গায় কাজ করছি ওটা হচ্ছে ইউগেনহাইবার্গে, সারা জার্মানিতে আছে। লোক হুম। যে কোনো যদি কেউ করতে চায় বছরের যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে। এই বিষয়ে আমি ভিডিও বানাইছি আগেই, সবসময় অ্যাপ্লাই করতে। আর ওখানে থেকে আহ, এটা আমাকেও কয়েকজন প্রশ্ন করছিল যে কি কি কাজ করতে হয়। তো ওখানে আপনি ইউগেনহাইবার্গেতে যদি কাজ করেন আপনাকে ছেলেদেরকে হয়তো কিচেনে কাজ করতে হবে, সবজি কাটা বা রাঁধুনির শেফ। মানে গ্যাস্ট্রোনমির যে কাজগুলো থাকে, গ্যাস্ট্রোনমির কাজ হ্যাঁ, করা লাগতে পারে, আহ, অথবা যদি কারোর হচ্ছে ফ্রন্টের দিকে থাকতে উম, হয় তাহলে হচ্ছে ওই মানে কাজগুলো করা সবজি লাগে। কাটাকাটি এই ধরনের আপনার থাকতে হবে। তারপরে রান্না করার পরে যেগুলো বস্তু ধোয়া ওটাও হয়তো করা করা লাগতে পারে। তারপরে ওটা কাজগুলো আহ, ওই সময় শুরু হতো হচ্ছে একটা সার্টেন টাইম থেকে, না? মানে উম, হচ্ছে সপ্তাহে প্রায় 40 ঘন্টার মতো কাজ করতে হয়। আহ, সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হয়। যেমন কি আমার পক্ষে ছিল যে আমি ফ্রুইডিন্স আর স্পেডিন্স থেকে কাজ করতাম। ফ্রুইডিন্স বলতে আমি সকাল 7:30 কাজ আরম্ভ করতাম, সকাল বিকাল 4:30 বা দুপুর 4:30 যেটাই হোক 4:30 পর্যন্ত কাজ করতাম। আর যেদিন আমার স্পেডিন্স ছিল ওই দিন আমি কাজ করতাম 12টা থেকে শেষ পর্যন্ত। কতদিন আমাদের কাজ কাজ বা আমাদের কিচেন যেটা ওটা বন্ধ হতো। আহ, সাধারণত আমাদের যেটা খাওয়া আপনারা তো ইউনিট থাকে, এটা একটা হুম হুম। গ্যাস্ট্রোনমি যেখানে লোক রাত থাকে আর ওখানে খাওয়া দাওয়া করে। তো 9টার পরে আমরা কোনো আর খাবারটা সার্ভ করতাম না। আচ্ছা। 7টার পরে মানে 7টা পর্যন্ত আমরা খাবার সার্ভ করতাম। তারপরে বাকি সময় আমাদের গুছানো, সবকিছু গুছানো, খাবার দাবার গুছানো এবং কিচেন পরিষ্কার করা আর বাকি যেগুলো কাজ ওগুলো করতে করতে কতদিন 1.5 ঘন্টা লাগতো, কতদিন 2 ঘন্টা লাগতো, মানে আচ্ছা। সময় 8 ঘন্টা তো একটা আপনি অফিসিয়াল। যখন একদম শুরুর দিকেই যখন আসছেন তখন আপনার ওইখানে থাকা এবং খাওয়া দুইটারই ব্যবস্থা ওইখানে ছিল, নাকি শুধুমাত্র থাকার ব্যবস্থা হতো? না, ইউগেনহাইবার্গে সাধারণত যদি কেউ কাজ করতে চায় হুম যেগুলো মোস্টলি আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আসবে, তার মানে আপনাদের একটা উনটাকুন বা অ্যাকোমোডেশন আপনাদের খুবই দরকারি। তো ইউগেনহাইবার্গে আহ, প্রায় ইউগেনহাইবার্গে আপনাদের যেটা উনটাকুন আছে হুম অ্যাকোমোডেশন ওটা অফার করে। হুম। আর অফার করলে আপনার যেখানে খাবেন আর ওইখানেই থাকা থাকা। বাহ, খুবই চমৎকার। এরকম আপনার জানা মতে আর কি কি BFD বা এসপিসিও বা অন্যান্য যেগুলো আছে এই টাইপের, এগুলো আহ, কি কি জব টাইপের থাকতে পারে যেগুলো উন্টারকুক সহ অফার করে? আপনি একটা ভিডিও বানাইছেন, আমরা উম, ডেসক্রিপশনে দিয়ে দিব এটা। তারপরেও যদি আরেকবার যদি একটু ভিডিও ফুলেন করতেন। এই ধরনের মানে আমি যে যে মাত্র বললাম যে কি কি ধরনের কাজ হতে হয়, আপনার কি কি ধরনের কাজ যদি এটা যদি আমি স্পেসিফিকলি বলি, বিএফটি এফএসসিও এই দুইটা হচ্ছে মানে কাজ, মানুষের সাথে কাজ, আরবাইট মিট মেনশন। হুম যদি এটা কেউ করতে চায় আহ, এটা খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখা যে আপনি মানুষের সাথে কাজ করবেন, আরবাইট মিট মেনশন। আর এই ধরনের কাজ আপনার সাধারণত কিন্ডারগার্টেন, সিনিয়রহেনহাইম, হুম ইউগেনহাইমারে, তারপরে কোনো আইনগোষ্ঠী যেমন কি থিয়েটার এবং বহুত মানে খুবই একটা ব্রাইট সাইড রয়েছে। যেমন আপনি যেমন কি আপনার যেটা বললেন আপনি বর্তমান মিডিয়া এই ধরনের কিছু নিয়ে কাজ করতেছেন, এই ধরনের কিছুতেও মানে বিএফটি বা এফএসসি হিসাবে কাজ করতে পারে লোক। কিন্তু হুম
এই বিষয়ে হয়তো আমি এখন তৈরি পাই নাই, কিন্তু অপশন আছে আর কি। হ্যাঁ, অনেক অপশন আছে। ইভেন হচ্ছে জার্মানরাও দেখা যায় প্রায় সময় ওদের রেগুলার যে পড়াশোনা আছে, ইউনিভার্সিটি হতে পারে বা হচ্ছে গ্রুনশুলে হতে পারে, ওইগুলো থেকে ওরা একটা সার্টেন টাইম ব্রেক নেয় যে না, আমি এই সময় হচ্ছে এই বছরটা আমি হয়তো এফএসিওট করবো, অথবা এই বছরটা আমি বিএফডি করবো। আমি এরকম অনেক কোম্পানির সিইও কেও দেখছি যে যারা দেখা গেছে ইউনিভার্সিটি মাস্টার্স লেভেলে পড়াশোনা হয়ে গেছে, একটু লাংওয়ালিশ হয়ে গেছে, লাইক মানুষের সাথে একটু কাজ করতে চায়, তো ওরা হচ্ছে বিএফডি করে ফেলে এক বছর, একটু ভিন্ন রকম একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে হচ্ছে আবার কর্মজীবনে প্রবেশ করে। এটা ইভেন ওদের সিভিতেও হচ্ছে অনেক ভালো কাজে দেয়। আর আমাদের যে যেই সংখ্যাগুলো থাকে ডেভ ডে ফেসিওট এগুলো নিয়ে, এগুলো হচ্ছে যে আমি পাবো নাকি, কি কি রিকোয়ারমেন্ট লাগবে, মূলত একটা কোম্পানি যদি এরকম কোন একটা মানুষকে এরকম আমাদের এশিয়ান কোন একটা কান্ট্রি থেকে নিতে চায়, তাহলে ওরা আপনার কাছে কি মনে হয় কি খোঁজে মানুষগুলোর ভিতরে, রিকোয়ারমেন্ট আসলে ওরা ভিতরে কি চায়? ভাষার দক্ষতা তো একটা আছেই, এছাড়াও হচ্ছে যদি আপনি শুরু থেকে আবার শুরু করতে পারতেন আপনার বিএফডি বা এফএসসি খোঁজার জার্নি বা ভাষা শেখার জার্নিটা, তাহলে আপনি কোন কোন বিষয়গুলোর দিকে হচ্ছে বেশি লক্ষ্য রাখতেন যাতে আপনি নিশ্চিতভাবেই হচ্ছে বিএফডি বা এফএসসি এটা পান? অনেক লম্বা লম্বা প্রশ্নের, আশা করি উত্তর দেবো। যদি আমি ভাষা শেখাটা আরম্ভ করতাম, তো আমি সর্বপ্রথম আরম্ভ করতাম যে কোনো একটা আহ, আপনার মতো যে কোনো একটা টিচারের কাছে থেকে শেখার জন্য। আমি যখন ভাষা শেখাটা আরম্ভ করছিলাম, আমার যে কোনো আমি একটা কিতাব ফলো করছিলাম টেলকে হুম, থেকে। 4টা ক্যাপিটাল, মানে 4টা চ্যাপ্টার আমি আমার যে বন্ধুরা আছে হুম। ওনাদের কাছে সাথে করছিলাম। তারপরে ওনারা ওনাদের জীবনে, দৈনিক জীবনে ব্যস্ত, তারপরে আমি সম্পূর্ণ জার্নিটা নিজে সাফার করছি। আর আমি কয়েকটা অ্যাপ ব্যবহার করছি, তার থেকে খুবই পপুলার একটা, কোনো স্পন্সর না, মন্টলি, MONDLY, এই অ্যাপটা আমাকে অনেক সহায় সাহায্য করছে। কারণ আচ্ছা। এই অ্যাপটাতে বিভিন্ন ধরনের টপিক আছে, যেটা আমার খুবই সহায় করছিল। আর যেটা যদি আমি এখন বিএফটি খুঁজি, আমি মাথায় রাখবো যে আমি কি ধরনের কাজ আমি ভবিষ্যতে করতে চাই। আমার কোনো লক্ষ্য ছিল না, আমার লক্ষ্য একটাই ছিল যে আমি জার্মানিতে যাব। তার কারণে আমার কোনো লক্ষ্য ছিল না। আমার চোখটা যেমন আর জ্বালা জ্বালাপোলা করতেছে, আচ্ছা, হতে পারে কোনো ফুলের কারণে। এটা আমার যদি মনে হয় যে ওই যে ধুলাবালি আসছিল যে এই জন্য। হুম হুম। কন্ট্রোল ওয়েট আপ। Okay. So, noch einmal. Herzlich willkommen alle. আমরা বিএফডি এবং এফএসিওট এগুলো নিয়ে জানার চেষ্টা করছিলাম। তো ধরলাম হচ্ছে কেউ একজন বিএফডিতে চলে আসলো বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, অথবা অন্য যে কোনো জায়গা থেকে। আসার পরে সবার চিন্তা থাকে, আচ্ছা এটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে। যদি ওই নির্দিষ্ট সময়ের পরে আবার কেউ যদি ওটা ফার্লিং করতে চায়, একই জায়গায় হতে পারে, অন্য যে কোনো জায়গায় হতে পারে, একটা বিএফডি শেষ করে কি আরেকটা বিএফডি করা যায়? আহ, আমি যখন একটা সংস্থাতে যদি বিএফটি আরম্ভ করছি, ধরে নেন আপনি একজন বিএফটির আপনার ইনস্টিটিউটে রাখেন, আপনি আপ টু 18 মাস, 18 মাস পর্যন্ত আপনি বিএফটি একটা রাখতে পারেন, বা হুম। একই জায়গায় 18 মাস পর্যন্ত করতে করতে পারবে। আর নেক্সট 24 মাস, 24 মাসের বেশি বিএফটি করা যায় না। এরপরে হয়তো এফএসজি তে চেঞ্জ করতে হবে বা অন্য কিছু চেঞ্জ করতে হবে। কিন্তু আর 24 মাস পর্যন্ত সাধারণত করতে পারে যে কোনো কেউ, এর মধ্যে কোনো একটা সমস্যা হবে না আর কি। আচ্ছা, ও অনেক জায়গায় হচ্ছে অনেক মানুষের এক্সপেকটেশন থাকে যে এইখানে হচ্ছে ভাষা তার উন্নতি করবে। তো এটা তো কাজের মাধ্যমে তো একটা উন্নতি হয়। হুম হুম। পাশাপাশি আমরা এটাও দেখছি আপনার ভিডিওতে যে আপনি হচ্ছে ডয়েশ কোর্স করতেছিলেন বেসওয়াই, হুম হুম। এইটার কোন ধরনের অর্থনৈতিক সহায়তা কি আপনি আগেন্টুর ফুরারবাইট অথবা হচ্ছে বেগদের ওই প্রতিষ্ঠান থেকে পেয়েছেন, নাকি এটা আপনি সেলফ ফান্ডিং এ করেছেন? আহ, এটাও একটা অর্গানাইজেশনের উপর নির্ভর করে। আমি বিএফটি করার অবস্থায় কয়েকটা সেমিনার অ্যাটেন্ড করছিলাম, আর আমি নিজে পাই নাই, কিন্তু অন্য বিএফটির কাছে থেকে আমি জিজ্ঞেস করছি ওনাদেরকে। মানে ওনাদের যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স, ওটাও মানে অর্গানাইজেশন বা সংস্থা থেকে পে করা হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স আছে আমি নিজে বহন করছি, আমি নিজে পে করছি। হুম। আর ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করার জন্য আপনাকে সময় দেওয়া হবে। আমার যদি সকালবেলা যদি ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে, তাহলে আপনার আমার কাজের যেটা প্ল্যান আছে ওটা বিকালবেলা হবে, স্পেড দিনস থাকবে। আর যদি বিকালবেলা কাজ থাকে, তাহলে আমার ফ্লু দিনস থাকবে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওই সংস্থার সাথে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে করা যায়, কিন্তু ওরা কি কোনোভাবে ফান্ডিং করে? আপনার ক্ষেত্রে কি করেছিল ফান্ডিং? আমার আমার পক্ষে কোনো ফান্ডিং আমি পাই নাই। আর আচ্ছা। যদি এই বিষয়ে যদি ওনারা ফান্ডিং করে, তাহলে ওনাদের কন্ট্রাক্ট পেপারে হয়তো যদি কেউ এই বিষয়ে
এফএসসি বা বিএফটি যে কোনো একটা আমার মনে হয় এটা নিজের ফান্ডিং এ আসলে করা সম্ভব, এত অসম্ভব কিছু না। বা হচ্ছে কেউ যদি চায় যে আমি হচ্ছে পরীক্ষা দিব, বাইশকিল গয়েতের পরীক্ষা দিব, টেলকের পরীক্ষা দিব, টেস্ট ড্যাপের পরীক্ষা দিব, এটা নিজের আগ্রহে নিজে করা যায়। শুধুমাত্র ওই টার্মিনটা আগে থেকে হচ্ছে জানায়, ওই সময়টা মেনটেন করতে পারলেই হয়। এরা এদিক থেকে সবাই হচ্ছে সাহায্য সহযোগিতা করার কথা আমার মতে। হুম। আর আহ, জার্মানিতে আসার পরে যেটা এক্সাম ফিস আছে ওটা অত বেশি না। বি1 পরীক্ষার জন্য আমি পে করছিলাম 180 ইউরো 80 ইউরো টেলকের জন্য, হ্যাঁ। টেলকের জন্য। আর এটা অত একটা বেশি বেশি অ্যামাউন্ট না জার্মানিতে থাকা অবস্থায়। হুম। আর ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আমি পে করছিলাম 360 ইউরো বি1 কোর্স। আচ্ছা, আর বেসওয়ার জন্য কত লাগছে, বিটুর বেস জন্য? বেস ওয়াইয়ের জন্য বি2 এক্সামের জন্য আমার এক্সামের জন্য না, কোর্সের জন্য? কোর্সের জন্য পে করছি 396 ইউরো। আচ্ছা। আর এক্সাম ফিস হচ্ছে 290 ইউরো। আচ্ছা, তো এটা তুলনামূলক আসলে বেসওয়ার কোর্স হিসাব করলে অনেক অনেক সস্তা। ডয়চল্যান্ডে আসলে এখন 500 ইউরোর নিচে বেসওয়ার কোর্স পাওয়া একটু টাফ। এটা শহর টু শহর ভ্যারি করে, প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান, হুম স্পাকশুলে এক একটা এক এক রকম চার্জ করে। কিন্তু এইখানে বেসওয়াইটা হচ্ছে আউসবিল্ডিং এর জন্য আসলেই লাগে, অনেকেই বলে। হুম হুম। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বেসওয়াই লেভেলটা থাকা উচিত কথাবার্তার ক্ষেত্রে, নাকি হচ্ছে সার্টিফিকেট থাকা উচিত? কোনটা বেশি ইম্পর্টেন্ট? মেন হচ্ছে বেস ওয়াই লেভেলটা থাকা উচিত, সার্টিফিকেট থাকলে পারো। যেমন কি আপনার ইন্টারভিউতে কেমন যেগুলো কাজ আপনার মেইনলি মানুষের সাথে কাজ হবে, যেগুলো কাজে আপনার মানুষের সাথে বেশি কথাবার্তা কন্টাক্ট হবে, ওই ধরনের হুম। কাজের মধ্যে আপনার শুধু বেস ওয়াই লেভেলটা থাকলে হবে না। আপনার বেস ওয়াই যেটা স্পিকিং, হুম। ওটা ওটা থাকতে হবে। আর যেগুলো কাজ ধরেন কোনো ফ্যাক্টরিতে যেখানে মানুষের সাথে খুবই পরিচয় বা কথাবার্তা কম, বা খুবই অল্প মানুষের সাথে কথাবার্তা, ওই ধরনের কোনো কাজে বেস ওয়াই লেভেলটা থাকলে যথেষ্ট। হ্যাঁ, মানে মূলত হচ্ছে কথাবার্তা দিয়ে বা যোগাযোগ কমিউনিকেশন দিয়ে হচ্ছে বোঝানো। আপনার তো কোনোটা এরকম হওয়ার কথা না, হাউসবিল্ডিং এর ইন্টারভিউ সার্টিফিকেট দেখতে চাইছে। আমি 3টে আউসবিল্ডিং কন্ট্রাক্ট পেপার পাইছি। একটা হচ্ছে ফ্লেগা ফাকমান, হুম। আর একটা হচ্ছে ফ্লেগা অ্যাসিস্ট্যান্ট, আর একটা আছে জুস বাগান টেকনোলগা চকলেট ফ্যাক্টরিতে। হুম। আর আর যেটা একটা ফেয়ার কয়েফার হিসেবে গিও শপে। ফাঁকওয়াইফাই হিসাবে ওটা আমাকে প্রোব আরবাইট, মানে ওনাদের কাছে কাজ করতে যাইতে বলছে। যেহেতু আমার অলরেডি 3টা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পেপার আছে, তার কারণে আমি ভাবছি যে ওখানে আর যাবো না। হ্যাঁ, ওই চতুর্থটার কথা আসলে আপনি হুম, উল্লেখ করতে চান না, তিনটার হ্যাঁ। কথাই বলেন এই জন্য। আচ্ছা, ধরলাম হচ্ছে কেউ আসলে হাউস বিল্ডিং করতে চাইলো না, বেশ শেষ হয়ে গেল, তার হয়তো ওরকম যোগ্যতা আছে বা হচ্ছে আত্মবিশ্বাস আছে, সে ফল সাইট আরবাইট করতে চায়, হুম। সরাসরি এর পরে ডয়চল্যান্ডে ফল সাইট আরবাইট করতে চায়, অথবা ব্যাচেলর করতে চায়, অথবা মাস্টার্স করতে চায়, তার ওই যোগ্যতাগুলো আছে, সে কি আইনত পারবে এগুলো করতে? আহ, এটা বিএফটি শেষ হওয়ার পরে না, আপনার বিএফটি চলার অবস্থায় যদি আপনি মাস্টার করতে চান বা যে কোনো স্টাডি করতে চান, তাহলে এটা চলা অবস্থায় আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, হুম। হুম। সিট নেওয়ার জন্য চেষ্টা করেন। আর জার্মানিতে থাকা অবস্থায় সিট পাওয়াটা অত একটা মুশকিল না, মানে কঠিন না, খুবই সহজ। হুম। ইউনিভার্সিটি হোক যেটা হোক আপনারা ওটা করতে পারবেন। আর ফুল সাইড ওয়ার্ক এটাও সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে আপনার কাজটা পাওয়াটা একটু কঠিন। আপনি আপনার ওইখানে যেখানে কাজ শুরু করেছিলেন বিএফডিতে, আপনি আপনার মতোই অন্য কোনো আউসল্যান্ডার বিএফডি করতে আসছে, সর্বোচ্চ সর্বনিম্ন কত বছর বয়সে মানুষজন পেয়েছে? আমার বয়স ছিল তখন 25 বছর। আর আমার একজন কলিগিন ছিল মেক্সিকো থেকে, ওনার বয়স ছিল 38 বছর। আর 38? ও। হ্যাঁ, 38 বছর। আর আরেকজন কলিগ বিএফটি ছিল, ওনার বয়স উনি বলে নাই, আমি কয়েকবার জিজ্ঞেস করছিলাম। আনুমানিক আনুমানিক 40 প্লাস নাকি না না, মাইনাস? একটু কম বয়সী ছিল আর কি। আচ্ছা, হবে হয়তো 30 থেকে 40-এর ভিতরে হুম। কিছু একটা হবে হয়তো। তো 38 বছর বয়সে বিএফডি করতে আসে, তার কথাবার্তার লেভেল আপনার কাছে কি মনে হয়েছে? যে যে কথাবার্তা বা তার ভয়েস দিয়েই এইখানে চান্স পেয়েছে, নাকি ও কোনো রেফারেন্স দিয়ে বা অন্য ওটা আমি কিছু বলতে দিয়ে? পারলাম না, কারণ আমি যখন বিএফটি ওখানে পর আরম্ভ করছিলাম তখন ওই ওনার নাম ছিল আলিশিয়া। তো আলিশিয়ার 1 বছর কমপ্লিট হয়ে গেছিল আচ্ছা। ওই ওই জায়গাতে, ইউগুন্থা জায়গাতে। আর ওই আমি যখন জয়েন করি তখন আলিশিয়া আরো 6 মাসের জন্য এক্সটেন্ড করে নেয়। আচ্ছা, আর আপনি পথিমধ্যে হচ্ছে প্রথম ইউভেন হেরবার্গের ওই বিএফডিটা করতে করতে পরে চেঞ্জ করে আপনি হচ্ছে যখন যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এই উম, সিদ্ধান্তটা কেন নিলেন তখন? আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হাত ভাঙছিল।
আচ্ছা। হাত দিতে পারছিল। আর আমার যেগুলো আমার বন্ধু যারা আছে, যাদের বাড়িতে আমি বর্তমান আছি, ওনারা এই শহরে থাকতো। আর ওনারা চাইছিল যে আমি, যেহেতু ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করে এখানে আসছি, আর ওনারা মানে মনে করে যে আমার দেখাশোনা করা বা আমার একটা কেয়ার করা ওনাদের দায়িত্ব। তার কারণে ওনারা বলছিল যে না, এত দূর থাকলে আমাদের যাওয়া আসা করা ওখানে অসুবিধা হয়, হুম। তারপরে আমরা চেষ্টা করবো এখানে তুমি কোনো একটা কাজে ঢুকো, তারপরে আমরা দুজন মিলে একই সাথে মিলাঝোলা করে এই উসমানুর সিটিতে মানে বিআরটি হিসাবে কাজ খুঁজে পাইছি আর কি। বাহ, খুবই সুন্দর। উইকলিক শার্টে যে আপনার আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু মাঝে মাঝে হচ্ছে জীবন এরকম দুর্ঘটনার মাঝখানেও হচ্ছে নতুন সুযোগ সম্ভাবনা তৈরি করে দেয়। আপনি হচ্ছে তখন গল্পে গল্পে কথায় কথা বলছিলেন যে আমার যদি এই বিহেভিয়ারটা চেঞ্জ না করতাম তাহলে আউটল্যান্ডার বিহেভিয়ারে এত সুযোগ সুবিধা যে দিতে পারে, বা হচ্ছে এখন সুযোগই সুযোগ আমি দেখতেছি, একের পর এক সম্ভাবনা আসলে এখন বুঝতেছি, ওইগুলো বুঝতে পারতাম না। হুম। ওইগুলো আসলে কি কি আপনার কাছে মনে হয় যে আপনি আসলে এক্সপেক্ট করেন নাই, কিন্তু পরবর্তীতে আপনি আস্তে আস্তে করে আবিষ্কার করছেন? যেমন পরবর্তী কি, বিহেভিয়ার কোনটা অ্যাকচুয়ালি পরবর্তী বিহেভিয়ার যেটা আসছে না এখানে, এটা হ্যাঁ, কি ধরনের? আগে আমি কাজ করতাম ইউগেনহেইমাতে, যেটা গ্যাস্ট্রোনমি বলে। আর হুম। বর্তমান যেখানে আমি কাজ করতেছি ওটা হচ্ছে সিনিয়রহেনহাইম, মানে বাংলা ভাষাতে যদি বলি আমরা বৃদ্ধ আশ্রমে। হ্যাঁ। আর আমার বিহেভটি চেঞ্জ করাতে মানে হাত ভাঙছিল, এটা অবশ্যই একটা দুঃখের ব্যাপার, কারণ আমার হাতের এখনো প্রবলেম আছে, আমি পুশ আপ বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করতে পারি না। কিন্তু এটা ভাঙা অবস্থায় আমি এখানে আসছি। আর এখানে আসার কারণে আমি প্রসেসটা কিভাবে হয়, যে আমি যদি বিএফটি করতেছি, কাজটা আমার পছন্দ হলো না, আমি অন্য জায়গায় বিএফটি করতে পারবো। তো ওটার কথা হচ্ছে যে আমি বিএফটি করা অবস্থায় যদি অন্য জায়গায় আমি বিএফটি করতে চাই, তো ওখানে আমার সাধারণত যেটা আমার ফার্স্ট ইংলিশ মানে ইন্টারভিউ দিতে হয় না। হুম। আমি আমি আমার পক্ষে আমি ওনাকে বলছি যে আমি বর্তমান বিএফটি হিসেবে কাজ করতেছি, যে এটা আমার কারণ যে আমি ওখানে লোক চিনি, আর আমার এখানে অনেক অসুবিধা। এই মাত্র কয়েকদিন আমার হাত ভাঙছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কারণে আমি এখান থেকে ওই জায়গায় চেঞ্জ করতে চাই। আর এই জায়গায় তার কারণে যে জায়গায় আমি বর্তমান আছি ওই জায়গায় আমার কোনো ইন্টারভিউ না নাই, আমার এক্সপিরিয়েন্স হিসাবে ডাইরেক্ট ওনারা আমাকে কন্ট্রাক্ট পেপারটা দিয়ে দিছে। আর যে জায়গায় আমি আগে কাজ করতাম ওনারা মানে আমাকে আহ, আটকানোর ক্ষমতা তো ওনাদের কাছে নাই, কারণ শুধুমাত্র আপনার হচ্ছে একটা কুন্ডিগুম উম, দেওয়া লাগে আর কি। কুন্ডি কুন্ডিগুম এর জন্য এক একটা জায়গায় এক এক হ্যাঁ, রকম সময় লাগে, মোটামুটি মনে হয় 2 সপ্তাহ 1 মাস এরকম সময় লাগে। আমার পক্ষে ছিল 4 সপ্তাহ সময়। 4 সপ্তাহ আগে আমার জানানো ছিল যে আমি আপনাদের এখানে কাজটা করব না, কিন্তু আমি ওটা আগেই জানি না। আগে আমি যে এই জায়গায় যে কাজটা পাইছি, আগে কনফার্ম হয়েছে। আগে কনফার্ম হয়েছে, আমি আমার যেটা পাত্রায় আছে, কন্ট্রাক্ট পেপার আছে, ওটা সাইন করছি, তারপরে আমি আমার যেটা কন্টিনিউ আছে ওটা সাবমিট করছি। এটা অনেকেই এখানে ফুল টাইম জবের ক্ষেত্রেও বা হুম, পার্ট টাইম জবের ক্ষেত্রেও করে, যে পরবর্তী জবটার একটা টাইম, একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে নেয়, হয়তো একটু পরে জয়েনিংটা করে, এখানে যাতে হাতে সময়টা থাকে কুন্ডিগুম দেওয়ার, কুন্ডিগুম হুম। দিয়ে তারপরে কয়েকদিন দরকার হলে একটু বিশ্রাম নিয়ে তারপরে নতুন কাজ শুরু করে। মানে আগে একেবারে 100% আমি শিওর হয়েছি যে না, আমি এই কাজটা ছাইড়া দিয়া ওই হুম। জায়গায় কাজ করতে পারবো। আমার সবকিছু রেডি, পাত্রাক রেডি, আউসল্যান্ডার বেহোদাতে টাইমিং টাইমিং আমি পাই গেছি। তারপরে আমি ওখানে কুন্ডিগুম করছি। আর কুন্ডিগুম করার সময় আমার একটা ওই ধরনের কোনো সমস্যা তো ছিল না, কিন্তু আমার যেটা শেফিং ছিল, ওনার মানে কাজের লোক ওখানে আমি যেখানে কাজ করতাম ওখানে অভাব ছিল। তারপরে উনি চাইছিল যে আমি আরো 15 দিন এক্সট্রা কাজ করি, কিন্তু আমি বলছি যে না, আপনি আমাকে বলছিলেন আমি 15 দিন কাজ করছি, কিন্তু আরো 15 দিন আমি করব না। হুম। আর এইসব পরে আমি এখানে শিফট হয়ে গেছি। আচ্ছা, খুবই ভালো। মানে আপনার একটু ভিন্ন ধর্মী অভিজ্ঞতার মাধ্যমে আপনি হচ্ছে নিজেকে নিজে একটু আবিষ্কার করছেন। আপনার এখন যে হাউস বিল্ডিং আপনি এখন করতে যাচ্ছেন, এই হাউস বিল্ডিং করার ক্ষেত্রে হচ্ছে আপনার চেষ্টাটা হচ্ছে আপনি ওই বিএফটি করার কখন থেকে শুরু করছিলেন, একদম শুরু থেকেই নাকি হচ্ছে আর একটু পরে থেকে? না, শুরু থেকে আমি আরম্ভ করি না, কারণ হাউস বিল্ডিং এর হাউস বিল্ডিং করার জন্য সাধারণত আমার যেটা বেসিক রিকোয়ারমেন্ট ওটা হচ্ছে বি আইনস। আর বি আইনস আমার সার্টিফিকেট ছিল না। আমার প্রথম যেটা জার্মান সার্টিফিকেট ওটা হচ্ছে বি আইনস, আর ওটা আমি পাইছি এই 2025 সালে। তার পঁচিশ মানে আপনি ইন্ডিয়াতে কোনো পরীক্ষাই দিছিলেন না? আমি কোনো পরীক্ষায় দিছিলাম না, কোনো ধরনের কোর্সও, বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্সও ভিজিট করিনি, আমার কোনো ধরনের সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রুফও ছিল না, আমি শুধু কথাবার্তা। eine Ausnahme, ich glaube. হুম, এটা আমি শুধু এখন যে সচরাচর সবার ক্ষেত্রে হবে এরকম না। তবে যেটা হচ্ছে কথা বলাটা এবং ভাষা জানাটা, অন্তত আপনার চেষ্টা আছে এই জিনিসটা ওই কোম্পানিগুলোরে বোঝানোটা, এটা বিভিন্ন ভাবে হচ্ছে ওই নেটওয়ার্কিং গুলো হুম, করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। এবং কার যে কখন কোন জায়গায় ভাগ্য খুলে যায় কেউ বলতে পারে না।
আপনি যেরকম হচ্ছে খুব ভালো একটা নেটওয়ার্ক মেনটেন করার চেষ্টা করছেন নিজে থেকে, প্রথমে ইংরেজি শেখার জন্য মানুষ খুঁজতে খুঁজতে জার্মান শেখার এবং জার্মানিতে আনানোর বন্ধু বান্ধব পেয়ে গেছেন, যারা হচ্ছে আপনাকে এখন বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আপনার প্রায় ফ্যামিলি মেম্বারের মতো করে ট্রিট করে এখন। হ্যাঁ। আর আউসনামা আমার ক্ষেত্রে তো আপনি যেটা বললেন আমি একটা আউসনামা, আমি ওটা ভালো ভাবি যে আমি একজন যেটা কোনো সার্টিফিকেট ছাড়া, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া আমি এখানে পাইছি, কিন্তু এটা পাওয়া যায় সার্টিফিকেট ছাড়া, কিন্তু খুবই কঠিন আর কি। হ্যাঁ আমি কয়েকটা মানে এই আগামী মাসে একটা সেমিনার আছে, এটা সেমিনার অ্যাটেন্ড করলে আমার 6টা নাকি সেমিনার অ্যাটেন্ড করা হবে। আর প্রত্যেক সময় ইউগুনটাইমের কাজ করা অবস্থায় আমি প্রত্যেকটা সেমিনারে নতুন নতুন লোকের সাথে পরিচিত হতাম। মানে একই লোকের সাথে 2বার আর সেমিনার হতো না, আচ্ছা। নতুন নতুন লোক আসতো। আর ওখানে থেকে কয়েকজনের সাথে আমি কথা কথাবার্তা বলছি, ওনারা মানে ওনাদের হয়তো বন্ধু এখানে কাজ করছে, ওনারা রিকমেন্ড করছে যে আমার একটা বন্ধু আছে, উনি বিএডটি করতে চায়, ওই ক্ষেত্রে সার্টিফিকেটের দরকার হয় না। আর কতজন আছে ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করছে, ওনাদের বেসিক জার্মান যেটা নলেজ ওটা সার্টিফিকেট আছে, ওনারা পাই গেছে। কিন্তু সার্টিফিকেট ছাড়া যারা পাইছে তাদের সংখ্যা একেবারে খুবই খুবই কম, 100-র ভিতরে ধরেন 5টা। হ্যাঁ, আর এখন যদি একদম বৃষ্টি শুয়েতে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, ধরলাম হচ্ছে সে অগণিত অ্যাপ্লাই করলো, তার একটা ল্যাঙ্গুয়েজ লেভেলের সার্টিফিকেট থাকতেও পারে নাও থাকতে পারে, সে তার কি উচিত হচ্ছে শুরু থেকেই এরকম চেষ্টা করতে থাকা, নাকি আগে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট নিয়ে তারপরে চেষ্টা করা? আমি এই কথাটার উত্তর আমি দিতে খুবই ভালো পছন্দ করব, কারণ আপনারা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা আরম্ভ করছেন, আপনাদের যদি A2 লেভেলটা কমপ্লিট আছে, আপনাদের সার্টিফিকেট থাক আর না থাক, আপনারা এফএসজে বিএফটি, এফএসজে এর জন্য না বিএফটি এর জন্য ট্রাই করেন, কারণ এফএসজে যেটা রিকোয়ারমেন্ট আছে ওটা হচ্ছে B1। কিন্তু আচ্ছা। তথাপিও আপনারা এক্সপিরিয়েন্স এর জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু বিএফটির জন্য A2 কমপ্লিট আছে মানে আপনারা অ্যাপ্লাই করেন। সার্টিফিকেট না থাকলেও এটা সম্ভব, আপনারা যদি ইন্টারভিউতে বসতে পারেন। আর ওই ইন্টারভিউতে যদি আপনারা দেখান যে না আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেছি বা বুঝতে হুম হুম। পারতেছি, তো সার্টিফিকেট ছাড়াও আপনারা আসতে পারবেন, কারণ বিএফটি করার জন্য সার্টিফিকেট কোনো একটা রিকোয়ারমেন্ট লাগে না। আমার কাছে মনে হয় যে একটা মানুষের মধ্যে আসলে জার্মানরা মোটিভেশনটা খোঁজে। হ্যাঁ, যদি মোটিভেশন। কেউ এরকম করে যে সে তার নিজের দেশেই হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করছে, সুম্বা স্কিল, সে হয়তো রক্তদান করছে, সে হয়তো রোটেস ক্রয়েসে কাজ করছে, সে হয়তো বন্যার্থদের সাহায্য করছে, সে হয়তো অন্য যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল, হয়তো একটা আলটেনহাইমে একটু কাজ করছে, একটু হয়তো অন্য যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা রিলেটেড যে কোনো একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল, এটা যদি আসলেই সে করে থাকে, কোনো সার্টিফিকেটের জন্য, কোনো কাগজের জন্য না, এটা সে তার কথায় যদি একটু প্রমাণ করতে পারে, একটা মানুষকে যদি সে ওইভাবে বুঝাইতে সক্ষম হয় যে আমি আমার দেশেতেও দেখো আমি করছি, আমি এখন জার্মানিতে আসতে চাই কালচারাল এক্সচেঞ্জের জন্য, আমি আমার ভাষাটারে আরো ভালো করতে চাই, সেক্ষেত্রে মনে হয় আমার যে ওই সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এর পরবর্তীতে তার সিল কি হবে না না হবে, সে ওইটা কি ওই সময় কি আহ, ওই কোম্পানিগুলোকে বর্ণনা করে বলে দেওয়া উচিত যে না আমি আসলে আউসবিল্ডিং খোঁজার জন্যই হচ্ছে বিএফডিটা করতেছি, নাকি হচ্ছে এটার না বললেই ভালো যে আমি ঠিক আছে বিএফডি করে আমি আবার দেশে চলে আসবো? আউসপিলুং খোঁজার কথাটা না বলা বেশি ভালো, আচ্ছা। কারণ এটা আপনার একটা ব্যাড ইমপ্রেশন করে যে না, উনি ওরা এখানে আসতে চাইতেছে খালি হুম। আমাদের ব্যবহার ব্যবহার করার জন্য। আপনারা হ্যাঁ, হাউস আমরাও তাই করি। বিল্ডিংটা বলা না না বলাটা বেশি ভালো। আর আপনারা বলবেন যে আমার পার্সোনাল এবং প্রফেশনাল জীবনে ইমপ্রুভমেন্ট করার জন্য আমি এই এফএসজে বা বিএফটি বা এই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক কাজটা করতে চাই। আর জার্মানের কালচার এবং ইত্যাদি শেখার জন্য আর পরিবেশে থাকার জন্য, এই বিষয়ে ওনাদের বলাটা ঠিক। আমি দেখি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বেশ কিছু প্রশ্ন করছে, এর মধ্যে থেকে কোনো কিছু বাদ চলে গেল নাকি। তো এইখানে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আর আপনি হচ্ছে কয়েকটা ওয়েবসাইটের কথা হচ্ছে উল্লেখ করছেন, পেভড এর জন্য কিছু, তারপর এফএসইও এর জন্য কিছু, কিছু হচ্ছে উন্টারকুন্ট সহ, ওইগুলো হচ্ছে আমরা আবার এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে তাহলে হচ্ছে ওইখান থেকে মানুষজন আরো দেখতে পারবে, তাই না? হুম। আর আপনারা যদি আমার চ্যানেল ভিজিট করেন, ওখানে যথেষ্ট পরিমাণে ভিডিও আছে, আরো ভবিষ্যতে আরো অনেক ভিডিও আসবে, যেখানে আপনারা উনটাকুন সহ বা উনটাকুন ছাড়া উম, যে কোনো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের জন্য পজিটিভ ভিডিও আনার চেষ্টা করব। যেমন কি মুকুল ভাই আছে, আপনাদের জন্য একেবারে ফ্রিতে ভিডিও আনে। আর আমার মনে হয় না যে আপনি কোনো
কোর্স বিক্রি করেন বা কোর্স অফার করেন যে আপনার এই যে ধরনের? ইন্টেন্সিভ আমরা আগে আসলে ওরকম করাতাম না। তারপরে হচ্ছে আমার 2023-এর আগস্ট থেকে প্রচুর পরিমাণ মানুষজনের হচ্ছে রিকোয়েস্ট আসা শুরু হয়েছিল, এবং রিকোয়েস্ট গুলো এমন হয়েছে যে আমি 20-50টা রিকোয়েস্ট ক্যান্সেল করে দেওয়ার পরে তারপরে একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখা গেছে হঠাৎ করে আমি একটা উল্লেখ পেয়ে গেছি 20 দিনের। তখন হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো এই সময় ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি ইতালি যাইতাম। হুম, তো আমি এটা পরেও যেতে পারবো। 20 দিন আপনাদেরকে যদি পড়াই তাহলে কি আপনারা পড়বেন? আমি তো যতদূর পারে আমি হচ্ছে আইএলটিএস এর কোর্সটা পর্যন্ত করাতে পারবো। হুম, হুম, তখন সবাই খুব মানে উৎসাহ আগ্রহ দিয়ে বললো যে ভাই আপনি যতদিন ইচ্ছে আপনি করান, যতক্ষণ ইচ্ছে আপনি করান, তাও আপনি করান। তো পরে যখন আমরা কোর্স করানো শুরু করলাম 2023-এর আগস্ট থেকে, মানে ইন্টেন্সিভ কোর্স, এমনি 2022-এর জানুয়ারি থেকে যখন আমরা হচ্ছে আইএলটিএস এর কোর্স গুলো করাতাম, তখন আমার স্টাইলটা ছিল হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার দিন বাংলাদেশ সময় ওই 2টা-2:30 থেকে শুরু করে ঘন্টা দুয়েকের একটা ক্লাস করাইতাম আমরা। এবং ওইটাও শুরু হয়েছিল একটা ইয়ের মাধ্যমে, একটা আমরা অনলাইনে জুম সেশন করছিলাম, একটা সেমিনারের মতো। ওইখানে সবাই বলছিল যে ভাইয়া সবকিছু তো বুঝলাম, এখন দেখলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজে সবকিছুতেই হচ্ছে মানে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগেই। তো আমরা এটা কেমনে শিখবো? এটা তো আসলে সবার পক্ষে শেখা সম্ভব না, সবাই ঢাকায়ও থাকে না, সবাই গয়েতেও পড়তে পারবে না, সবার এত টাকাও নাই। পরে আমি বললাম আমি তো অল্প বিস্তর জানি, আমি 2017 থেকে শেখা শুরু করছিলাম, একটু চর্চার মধ্যে আছে, আমি একটু একটু আপনাদের হয়তো সাহায্য করতে পারবো, কিন্তু খুব বেশি একটা না। বলে যে ভাই আপনি যখন যতটুকু পারেন অতটুকু করো। ওটাও করতে করতে 2022-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আইনস এর কোর্স করায়। আইনস এর যত সিলেবাস আছে, যে যে জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে ভালো, তখন আমরা তখন হচ্ছে প্রায় 1 বছর ধরে, মানে 52টা সপ্তাহ ধরে আমরা হচ্ছে পুরো আইনস এর কোর্সটা করলাম, এবং আইনস এর প্রুফungsফরবেreitung করালাম। তারপরে আসওয়াই শুরু করলাম। তারপরে ওই আসওয়াই করাতে করাতে তখন আইনস এর অনেকগুলো হুম, স্টুডেন্ট আসলো, তখন ওরা বললো যে ভাইয়া করালে ভালো হয়। তারপরে থেকে ধরেন হচ্ছে বেশিরভাগ সময় এখন পর্যন্ত যেটা হয়েছে, এগুলো ওই মানুষের রিকোয়েস্টেই হচ্ছে বেশিরভাগ সময় কোর্স করানো হয়েছে। আমি আসলে ওইভাবে করাতে চাই না, কিন্তু দেখা যায় যে একটা সার্টেন টাইম পরে এত বেশি পরিমাণ মানুষজন রিকোয়েস্ট করে, কারণ দেখা গেছে কোনো না কোনো স্টুডেন্ট বা তার কোনো পরিচিত মানুষ একসময় আমার কাছে কোর্স করছে, করে হয়তো আমার পড়ানো তার ভালো লাগছে, আমি জানি না কেন ভালো লাগছে। আমার মতো একটা নগণ্য একটা মানুষ আসলে কতখানি জার্মান ভাষা শিখাতে পারবে আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যাতে ওই বেসিকটা মোদ্দা কথাটা একটু বুঝতে পারে। এবং বিভিন্ন ধরনের যে বইগুলো আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র একটা বইয়ের উপর ভিত্তি করে না, জার্মান ভাষার মানে একটার চাইতে আর একটা ডিফারেন্ট ডিফারেন্ট বই আছে, খুব ভালো ভালো বই আছে, সবগুলোর ভিতরেই কিছু না কিছু একটু ভালো আছে, ওইগুলো একটু দেখান। আইন সাফাই, তারপরে গুটি গুটি পায়ে পায়ে, যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল, আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম যে 2025-এর মধ্যে আমরা হচ্ছে বে আইনস পর্যন্ত আমরা শেষ করব। তো আমরা 2025-এর বহুত আগেই হচ্ছে আমাদের চ্যানেলে অলরেডি, যদি আপনারা আমাদের ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টারের প্লে লিস্টে চলে যান, আইনসের দেখবেন, আসোয়ার দেখবেন, বে আইনসের দেখবেন, এবং এখন বেসওয়াও চলতেছে, প্রত্যেকটার ভিতরেই হচ্ছে অজস্র ভিডিও আছে, এবং প্রত্যেকটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সমান লম্বা। এটা করতে গিয়ে আমার জীবনের একটা বিশাল একটা অংশ হচ্ছে এখানে দিয়ে দেওয়া লাগছে। কিন্তু আমার এইটা ভাবতে ভালো লাগে যে যখন আমি এই কাজগুলো করছিলাম, আমার ভিতরে ওই ইয়াটা ছিল যে এইটা হয়তো একটা সময় একটা গ্রামের একটা কৃষকের একটা ছেলে হয়তো দেখবে, যার অনেক টাকা খরচ করে জার্মান ভাষা শেখার সুযোগ নাই। সে হয়তো হচ্ছে স্বপ্ন দেখতেছে সে হয়তো কোনোভাবে কি বিদেশে যাবে, কিন্তু এই কস্ট এন্ড লস, অলমোস্ট কস্ট এন্ড লস, আপনি যেভাবে আসছেন আপনার কয় টাকাই বা খরচ হয়েছে, হুম, আপনি কোনো না কোনো মাধ্যমে শিখছেন, হুম, হুম, জানতে পারছেন। আমি চাইছি ওইটা হচ্ছে যাতে আরেকটু ব্রড স্কেলে পৌঁছায় যায়। আর বাংলা ভাষাভাষী মানুষজন তো শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, এই যে আপনি যেরকম আসাম থেকে আসেন, কলকাতা আছে, ত্রিপুরার কিছু অংশ আছে, আরো বেশ কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে বাংলা ভাষার মানুষজন আছে। তো ওই জায়গাগুলোতে হচ্ছে আমরা চেষ্টা করছি যে একটু যাতে একটু ডিফারেন্টলি করানো যায়। যেমন সবাই হচ্ছে 10-15 মিনিটের ভিডিও করে, এটা ভালো বেশিরভাগ জায়গায়, কিন্তু আমার কাছে আমি যেভাবে করে শিখছি আমি একটু ডিপে গিয়ে হচ্ছে শেখার চেষ্টা করছি, এবং যাতে হচ্ছে মানুষজন জিনিসটা বোঝে, একটু মুদ্রার ভিতরে ঢুকতে পারে, গ্রামাটিকটা বিশেষ করে হচ্ছে sehr sehr wichtig না, ওইটা মোটামুটি জানলে আর বাদ বাকি হচ্ছে লেজেন হরেন স্পিকেন সাহেবেন মানুষজন যে কোনো একটা বই ফলো করেই হচ্ছে করতে পারে। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কতখানি করতে পারছি জানি না, কিন্তু মানুষজন হচ্ছে আমাদেরকে আহ, অনেক দোয়া করে, অ্যাপ্রিসিয়েট করে। এটাই হচ্ছে আমাদের আসলে মূল লক্ষ্য। আমরা এই যে জার্মানিতে ভাইয়াও আছেন, ভাইয়াও চেষ্টা করতেছেন মানুষজনদেরকে আলোকিত করানো, উনার কাছে যা আছে উনি তাই দিয়ে চেষ্টা করতেছেন।
ওনার কোনো মতে একটা ফোন আছে, উনি ওইটা দিয়ে চেষ্টা করতেছেন। আমাদেরও হচ্ছে কোনো মতে একটা কম্পিউটার আছে, আমরা ওইটা দিয়েই হচ্ছে চেষ্টা করতেছি। মানে সাহায্য সহযোগিতা করার জন্য আমার কাছে মনে হয় না যে অনেক বেশি কিছু থাকতে হবে, অনেক টাকা পয়সা হওয়ার পরে, আমি অনেক সফল হওয়ার পরে তারপর শুরু করব। কে জানে, আপনি ওই সময় সময় নাও পেতে পারেন। হুম। যেমন আপনি হাউস বিল্ডিং করতে আছেন কয়েকদিন পরে, তখন দেখা যাবে আপনার শুলেতে প্রচুর প্রেশার থাকতে পারে, এটা ওটা থাকতে পারে। আপনার সামনে যেই দিনগুলো আসতেছে ওইগুলোতে আপনি হচ্ছে হাউস বিল্ডিং যখন করা শুরু করবেন, শুরু করার পরবর্তীতে আপনি তো আবার হচ্ছে এরপরে কি আবার ব্যাচেলর করতে যাবেন নাকি হচ্ছে এরপরে মাস্টার্স করতে যাবেন? যদি ধরেন হাউস বিল্ডিং আপনার যেটা করতেছেন ওটা যদি ভালো লেগে যায় একবারে শেষ করার পরে। সাধারণত আমি যে সিদ্ধান্তটা নিছি ওই হাউস বিল্ডিংটা কমপ্লিট করতে 2 বছর সময় লাগবে। আর 2 বছর পরে আমি আমার স্কুলের যেটা সার্টিফিকেট ওটা অনলি 10th পাস, বাংলাদেশের হিসাবে হয়তো এসএসসি বা এসএলসি। আমি বাংলাদেশের এডুকেশন সিস্টেম মতো অত একটা ভালো 12 ক্লাস? না, 10 10 মাধ্যমিক। আচ্ছা, 10, মাধ্যমিক। হ্যাঁ, আপনি হচ্ছে মাধ্যমিক শেষ করেই হচ্ছে হ্যাঁ অ্যাপ্লাই করছিলেন। হ্যাঁ। আর এটা শেষ করার পরে মানে আমি রিয়াল আবসুলুস পাবো জার্মানিতে। হুম। এটার পরে আমি যদি চাই স্টাডি করতে পারবো, কিন্তু এটা আমি হাউস বিল্ডিং করার পরে সিদ্ধান্ত নিব যে আমি আরো কি এই করবেন বিষয়ে কি আসলে? স্টাডি করব নাকি এই বিষয়ে আরো কিছুদিন ফুল টাইম করে ফুল তারপরে টাইম করে করবেন? তারপরে স্টাডি করব, নাকি এই বিষয়ে আরো বাইটা বিল্ডিং আর ফর্ট বিল্ডিং যেগুলো আছে ওই সব করব। এটা হাউস বিল্ডিং করার পরেই আমি সিদ্ধান্তটা নিতে পারবো। আর বর্তমানে আমি সিদ্ধান্ত ফ্লিগা ফাকমান এটাতে যাব কিনা একটু ভাবতেছি, কারণ ওখানে যেটা রিকোয়ারমেন্ট ছিল, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট B2 আর হুম। আমার আছে B1। আমার অনলি আমি এটা পাইছি কারণ আমার যেটা স্পিকিং লেভেল আছে হুম। ওনাদের কথা মতে যেটা আমার যেটা আছে B2 লেভেল, খুবই মানে ভালো B2 লেভেল। তার কারণে আমি এই হাউস বিল্ডিংটা পাইছি। কিন্তু আহ, যে সার্টিফিকেট অনুযায়ী আপনার নাই, ওটা দরকারও হচ্ছে না আগে আপাতত। সার্টিফিকেট মানে রিকোয়ারমেন্ট সার্টিফিকেট লাগে সাবমিট করতে। যদি আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন প্লেগা ফাকমান হিসাবে আপনাদের B1 B2 সার্টিফিকেট সাবমিট করতে হবে, কিন্তু আমার ক্ষেত্রে সাবমিট করি না। কারণ ওনাদের সাথে যখন আমি একবার পার্সোনাল হাউস বিল্ডিং মেলা হয়েছিল ওনাদের কাছে, ওখানে আমি গেছিলাম আর ওনাদের সাথে কথাবার্তা হওয়ার পরে ওনারা মানে আমার ল্যাঙ্গুয়েজ থেকে এত একটা সারপ্রাইজ যে আহ, ওনারাই নিজে অফার করছিল যে আপনি আমাদের এখানে অ্যাপ্লাই করেন। আপনি যখন প্রথমবার ইন্ডিয়া থেকে আসছিলেন তখন আপনাকে কত দিনের ভিসা দিছিল? আমার ভিসাটা প্রথম ছিল মার্চের থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তার মানে ধরুন 11 মাস। 11-12 মাসের মতো ছিল। হ্যাঁ। ওইটা পরে আপনার এখানে ফার্লিংগারুম করা লাগছে আবার? আহ, ওখানে আমি চাইলে ফালাঙ্গং মানে এক্সটেন্ড করতে পারতাম বা বাড়ায় নিতে পারতাম, যেহেতু আমি আমার জব চেঞ্জ করছি। হুম। তার মানে তারপরে আমি আবার সেপ্টেম্বর টু সেপ্টেম্বর পাইছি। আচ্ছা, তখন হচ্ছে আপনি আবার আউসল্যান্ডের বিরুদ্ধে আরেকটা টার্মিন নিয়ে তারপরে হ্যাঁ যখন করছেন তখন আরেক বছর পেয়ে গেছেন। হ্যাঁ। এরকম ভাবে আপনার হচ্ছে একটার পরে একটা বে ডে, একটার পর একটা বে ডে, এরকম তো আসলে কেউ করতে চায় না। সবাই চায় হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলেন, বিশেষ করে আমিও এটা বলি যে বেবি করার পরে কোনো কিছু না, বেবি করতে করতে বা এফএসসি করতে করতে ওই সময়ের ভিতরেই হচ্ছে নিজেকে প্রস্তুত করতে হবে যে হাউস বিল্ডিং যাতে পাওয়া যায়। জার্মানির ভিতরে একবার যখন কেউ চলে আসে, সেটা ল্যাঙ্গুয়েজ কোর্সে হইতে পারে। ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য আবার রিকোয়ারমেন্ট হচ্ছে আবার বেআইনস করে দিচ্ছে বাংলাদেশ থেকে। আবার এখানে হচ্ছে বিএফডি এফএসসিওট এর ক্ষেত্রে যদি ওই সংস্থাগুলো থেকে ফাটত্রাক দিয়ে দেয়, তাহলে আসলে আমার মনে হয় না এই যে এমবাসির আসলে তেমন কিছু বলার থাকে। আর বাংলাদেশে আপনি হয়তো জানেন যে ব্যাচেলর এবং মাস্টার্স এর স্টুডেন্টদের এদের ওয়েটিং পিরিয়ডটা আসলে অত্যাধিক পরিমাণে বেশি হয়ে গেছে। কারণ মানুষ তো ধরেন হচ্ছে প্রচুর পরিমাণে এখন ইন্টারেস্টেড জার্মানির বিষয়ে। এই জন্য 2 বছর 2.5 বছর এরকম হয়ে গেছে। সামনে হয়তো আরো বাড়বে কমবে আমরা জানি না, একটু অনিশ্চিত আশাটা। এটাও একটা উপায় হতে পারে যে কেউ যদি বিএফডি তে একবার কোনো মতে চলে আসে ভাষাটা শিখে, তাহলে। কিন্তু সবারই যেটা নিয়ে কনসার্ন থাকে এটা হচ্ছে ওই সময় আসলে কত টাকা ইনকাম করে মানুষ। আহ, এটাতে আমি এখনই আসছি। আর যেগুলো যে ভাইরা এবং বোনেরা আপনারা মাস্টার্স এবং স্টাডি করতে জার্মানিতে আসতে চান, 2-2.5 বছর ওয়েটিং টাইম এটা একটা খুবই মানে লং বা ওয়েটিং পিরিয়ড অফ টাইম। আপনারা এই বিষয়ে ওয়েটিং পিরিয়ডে থাকেন ভালো কথা, কিন্তু একই অবস্থায় আপনারা এফএসজে বিএফটি এবং এফইউর যেটাই হোক আপনারা এইসব দিকেও ট্রাই করতে থাকেন। যেহেতু আপনাদের মাস্টার্স করার আশা, তার মানে আপনাদের শিক্ষাগত যেটা এক্সপিরিয়েন্স হবে অনেক বেশি। হুম। আর আপনার হয়তো ল্যাঙ্গুয়েজ লেভেলটাও যেটা B1 রিকোয়ারমেন্ট, আমি জানি না মাস্টার্স করতে গেলে কি ধরনের মাস্টার্সে ইংলিশে যদি কেউ করতে চায় তাহলে শুধুমাত্র আইএলটিএস থাকলেই হয়ে যায়। সেক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট থাকে না। যদি কেউ
জার্মান ভাষায় zum Beispiel যদি সে ব্যাচেলর করতে চায় জার্মান ভাষায়, তাহলে হয়তো ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট B1 B2 এই টাইপের থাকে। তো তো ওইটা যে কোনো ভাবেই হচ্ছে কেউ ফুলফিল যদি এইখানে আসার আগেও করে পরেও করে ইগাল, সে হচ্ছে তখন এইখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। তবে ওই যে বেভডের যে সংস্থাগুলো আছে ওদের সামনে যাতে এই কথাগুলো আপনারা না বলে দেন, এই জন্য আমাদের ওই সময় একটু সতর্ক থাকলেই হয়ে যাবে আমার মনে হয়। আর আপনার যখন প্রথম যে ইয়াটা ছিল, ওই ফার্স্ট তো লেখা থাকে যে আপনাকে হচ্ছে কত টাকা হুম, হচ্ছে সম্মানী দিবে প্রত্যেক মাসে। হ্যাঁ, আপনার এটা ফাত্রাগের মধ্যে লেখা থাকে। আর তাছাড়াও আপনি এখানে কি কি কাজ করবেন, আপনার থাকা খাওয়া দেওয়া হবে না, আপনার সম্পূর্ণ আপনি ওখান থেকে কি কি পাবেন সবকিছু মেনশন করা থাকে। আর সাধারণত বিএফটি বা এফএসজি হিসাবে কাজ করতে দুটার মধ্যে, এফএসজি আর বিএফটি আমরা যখন বলি, এটা আলাদা আলাদা আসা একটু কঠিন। কারণ একটাই সংস্থা, একটাই অর্গানাইজেশন, মানে একটাই কাজের জায়গায় দুইটাই অফার করতে পারে, এফএসজি অফার করতে পারে, বিএফটি অফার করতে পারে। আর একটা বয়স অনুযায়ী না? আর খালি বয়স অনুযায়ী, মানে হুম হুম এফএসজে আর বিএফটি একই ধরনের কাজ, খালি বয়সটা কম বেশি। আর হুম। এখানে এফএসজে তেও যে কটা স্যালারি, বিএফটি তেও এই একই স্যালারি, 300 থেকে 600 ইউরো এর ভিতরে মানে থাকবে আর কি। ওইটা হচ্ছে ফার্স্ট যেটা থাকে, আপনি তখন বলতেছিলেন আপনার 1000-এর উপরে ছিল, কিন্তু আপনার ট্যাক্স কাটার পরে হুম। 300 ungefähr না থাকে আহ, এরকম। আমার আমার কন্ট্রাক্ট পেপারে যেমন কি লেখা ছিল সব ধরনের কস্ট আমি প্লাস করে দিচ্ছিলাম, 1300 ইউরোর উপরে হয় আর কি। হুম। এখানে আমার খাওয়া থাকা, তারপরে Krankenversicherung, Arbeitslosenversicherung, Rentenversicherung, যত ধরনের কিছু আছে সবকিছু পে করার পরে যেটা আমি টাকা পাই, ওটা হচ্ছে আমার পকেট মানি। ওই টাকাটা হচ্ছে নেটো। ওখানে আমি যেভাবে ইচ্ছা করবো ওইভাবে খরচা করতে পারবো, কিন্তু আমার যেটা কন্ট্রাক্ট থাকে ওটা মানে অনেক বেশি, মানে 1000-এর উপরে আর কি। হ্যাঁ, ওইখানে তো হচ্ছে আপনার ওই উন্টারকুঙ্কটো ছিল, যেহেতু ইউগেন হেরবের্গে ওরা হুম, আপনাকে খেতে দিত, থাকতে দিত, হুম, সবকিছু মিলাই হচ্ছে ওরা একটা ধার্য করছিল। এখন যেমন হচ্ছে আপনি থাকেন না না হুম, ওইখানে, হুম। আর্টেনহাইমে থাকেন ওইখানে, ওখানে থাকি সিলভারহাইম। না, ওখানে থাকি না, আমি আমার ফ্রেন্ড যারা যারা আছে তো ওইদিকে ওখানে এখন থাকি। কি আপনার হচ্ছে স্যালারি কি আগের চেয়ে একটু বেশি পান তাহলে? আহ, এটা আহ, বললে আপনারা হয়তো একটু সিরিয়াসলি নেবেন, কিন্তু আমার ক্ষেত্রটা এটা একটা স্পেশাল কেস, ক্ষেত্র মানে স্পেশাল কেস আপনাদের। এটা এটা আমি বলবো যে আউস না, আমি বর্তমানে হ্যাঁ, এটা বিকল্প এটা মানে এটা উনি এক্সেপশন, উনার হচ্ছে এটা ভাগ্য ভালো উনার। আমার ভাগ্য উনি ভালো। নেটওয়ার্কিং এত সুন্দরভাবে মানুষজনের সাথে মেনটেন করছে যে একটা মানুষ উনারে আপন করে নিয়ে ওনাকে হচ্ছে থাকার এবং খাওয়া সবকিছুই হচ্ছে জার্মান পরিবার ওনাকে হচ্ছে বহন করতেছে। হুম। এটা আসলে যদি অন্য কেউ এরকম ভাবে পায় তাহলে সে আসলে মনে হবে যে আসলে অনেক ভাগ্যবান। তো এটা আমি একবারে, এটা মানে স্পেশাল একেবারে, ধরেন লাখের মধ্যে একজন, তার ওটা হচ্ছে ওটা আমি। আর এই জায়গায় আমি, আমার কন্ট্রাক্ট পেপারে ছিল মানে আমার খাওয়াটা আমার কাজের কাজের জায়গা থেকে দেওয়া হবে, আমার থাকাটাও কাজের জায়গা থেকে দেওয়া হবে। হুম কিন্তু এই মুহূর্তে আমার, আমি যে জায়গায় কাজ করতেছি ওই জায়গায় কোনো রুম খালি নেই আর কি। হুম হুম। তার কারণে উনি বলছিল যে আমাদের এখানে রুম নাই, কিন্তু তোমার যদি তুমি এখানে যদি থাকার ব্যবস্থাটা নিজে করতে পারো তাহলে আমাদের এখানে কাজ করতে পারবা। আর আমি থাকার ব্যবস্থা তো আমার আগে ছিল আমার হুম। বন্ধুদের ওখানে। তার কারণে ওনাকে আমি বলছিলাম যে আমি ওখানে থাকবো। আর আবার এমন না যে আপনি যদি থাকার জায়গা সহ খুঁজতেন তাহলে হয়তো পাইতেন না, আপনি স্থানটাকে প্রায়োরিটি দিছিলেন, হ্যাঁ, যেহেতু আপনি হচ্ছে অস্নাব্রুকে আশেপাশেই হচ্ছে হুম, চাচ্ছিলেন। হুম, হুম, এই জন্যই আপনাকে হচ্ছে ওই বিকল্প পথে হাঁটতে হচ্ছে। না হলে হুম, যদি আপনি শহর ছাড়া অন্য কোন জায়গায় থাকতেন বা যদি আপনি সুস্থ থাকতেন তাহলে হয়তো আপনার ওইটার দরকার ছিল না। এটা হ্যাঁ, মানে এটা এমন না যে কারোর অবশ্যই এরকম টাইপের কাউকে পটায় হচ্ছে থাকতে হবে বা হচ্ছে ম্যানেজ করে থাকতে হবে সম্ভব, যাই হোক না কেন। কিন্তু এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আপনি যেই সুযোগটা পাইছেন এই সুযোগের মাধ্যমে আপনি আপনার জার্মানটারে উন্নত করতে পারছেন, যেহেতু হচ্ছে তাদের সাথে সবসময় আপনার হুম, হচ্ছে ডয়শ স্প্রেখেন করা লাগে। এবং এটা আপনার আউসবিল্ডিং পাওয়াতেও আপনার যে এই ডয়শে যেটা বলে আর কি আংস্ট, এটা আম আনফাং immer schwer zu verstehen. Aber langsam, langsam, es wird immer besser. হুম, ডয়েশ এটা শিখার জিনিসটা একরকম থাকে, আর ব্যবহারিক যে জায়গাটা থাকে ওই জায়গায় এত কঠিন ডয়েশ ব্যবহার করে না মানুষ। আইনফাখা জার্স, আইনফাখা ওয়ার্ড এইগুলো ব্যবহার করে হচ্ছে দৈনন্দিন জীবনে চলে। মানে এইখানে আহ, আমার আমার এতদিন দেখা মতে, আমি যেহেতু হচ্ছে নিজেও হচ্ছে মানে ফের কয়ফার হিসেবে কাজ করি এবং দিনে কয়েকশো কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়।
ওরাও হচ্ছে মানে ক্লাইনে ফেলা ইগাল কাইন প্রবলেম এসকান পাসিয়ার। হ্যাঁ, আর এখন আমি হয়তো যদি আমি আলটাক, যেটা জার্মান বলে আলটাক জার্মানে, আমার একেবারে কোনো অসুবিধা হয় না। হুম যত যে কোনো মানুষ যত তাড়াতাড়ি কথা বল, যত স্পিড হোক, আমার বুঝতে কোনো অসুবিধা হয় না, আমার বলতে কোনো অসুবিধা হয় না। কিন্তু গ্রামাটিক্যাল যেগুলো মিস্টেক, ওগুলো আমার কতটুকু হয় আমি নিজেও জানি না, কিন্তু মিস্টেক হয়, বহুত হয়। কিন্তু এটা কোনো সমস্যাজনক ব্যাপার না। হ্যাঁ সমস্যাজনক ব্যাপার অনলি যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, হ্যাঁ তখন হচ্ছে আপনাদের গ্রামার মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আপনার যদি ইন্টারভিউতে যদি আপনার মিস্টেক হয় বা গ্রামার মিস্টেক হয়, ওটাও কোনো ব্যাপার না। ওরা আমাদের আউসল্যান্ডারদেরকে দেখে বোঝে আসলে যে মানে আমরা কখনোই মুটাস প্রাকলারের মতো ডস বলতে ওইভাবে পারবো না। সে সোয়াই সে আইন্স লেভেলে কেউ যদি যায় তাহলে হয়তো কোনো সময় হইতে পারে, হুম। কিন্তু অন্তত মানুষের চেষ্টাটা হচ্ছে দরকার। ওরা ওই জিনিসটা দেখে যে আচ্ছা ঠিক আছে, ওর যদি সুযোগ দেই তাহলে কি ও আসলেই ওই জায়গাটা ধরে রাখতে পারবে নাকি, ও হচ্ছে নিজেকে গড়ে নিতে পারবে নাকি। এটা ওই মোটিভেশনটা কোনো না কোনো মতে আপনার শুধুমাত্র কথায় আর আনসাইবেন বা মোটিভেশন লেটারে না, ওটা হচ্ছে সিভিতেও এটার প্রতিফলন থাকাটা আমার কাছে মনে হয় জরুরি। যেটা হচ্ছে সিভির প্রত্যেকটা জিনিস হচ্ছে সঠিক হতে হবে, সত্যি কথা লিখতে থাকতে হবে। এরা আবার এইগুলো বোঝে। তো এই জন্য হচ্ছে ওই ইমপ্রেশনটা ধরে রাখাটাও আমার কাছে মনে হয় খুবই জরুরি। আর আমরা এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে একদম জার্মান শুরু থেকে শুরু করতেছে আইন সাসওয়াই লেভেলে যদি কোনো স্টুডেন্ট থাকে, তার জন্য আপনার পরামর্শ কি হবে? আইএলটিএস যারা স্টাডি করতেছে, তারা যদি মানে সিরিয়াসলি যদি জার্মান শিখতে চায়, আমি তাদেরকে বলবো, মুকুল ভাই যেমন কি একটা ইন্টেনসিভ কোর্স উনি অফার করেন, আপনি এই ধরনের কোন একটা ইন্টেনসিভ কোর্স নেন, এটা ভালো। আর যদি এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় তো আপনার দিতেই হবে। দেন তারপরে এভাবে যদি 2 থেকে 3 ঘন্টা সময় আপনি যদি দৈনিক দেন, আর যদি শেখার শেখার মধ্যে যদি আপনি সময় কাটান, এক্সপ্রেশন না, প্রথমে আপনার খালি লার্নিং কিভাবে শিখতে হয়, কি ধরনের বটসাজ, এভাবে শিখতে থাকেন। যদি ডেইলি যদি 3 ঘন্টা শিখতেন, আমি বলবো যে আপনার 45 দিনের মধ্যে A1 একদম পারফেক্টলি কমপ্লিট হবে। হুম। আর এটা বিশেষ করে হচ্ছে ভোকাবুলারিটা প্রথম দিকে জানা একটু দরকার হয়। হ্যাঁ। তো ভোকাবুলারি খুব সুন্দর সুন্দর কিছু বই আছে, কার্টুন ছবি টবি দিয়ে হচ্ছে বিল্ডার ওয়াটার বুক যেরকম আছে এরকম আরো কিছু বই আছে। ওইটা দিয়ে শব্দগুলো জানলেন, তারপরে হচ্ছে এ, একটু একটু করে লেজেন করার চেষ্টা করতে গিয়ে তখন দেখা যাবে যে আচ্ছা ঠিক আছে একটু একটু গ্রামার আসতেছে, ওইটা একটু জেনে নিলে তারপরে বোঝা হয়ে যায় আচ্ছা হুম, ঠিক আছে এটা দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করতেছে। তারপরে হচ্ছে মূলত ওইটা লেজেনের পরে যদি হয়রানির দিকে একটু যায়, একটু শোনার চেষ্টা করে। আমিও হচ্ছে আমাদের স্টুডেন্ট বা কমিউনিটির মানুষজনদেরকে যেরকম বলি, যেমন বাংলাদেশের বেশিরভাগ মানুষজন মানে প্রাপ্তবয়স্করা তো আছেই, ইভেন হচ্ছে বাচ্চা কাচ্চা যে মানুষজন আছে এরা সবাই মোটামুটি হচ্ছে হিন্দি ভাষা বোঝে, হুম, হুম। হিন্দি কথা বলতেও পারে, হিন্দি গানও শোনে। এইটা আমরা কোনো বই দেখে পড়ি নাই, আমরা কোনো ভোকাবুলারির জন্য আমরা কোনো ডিকশনারি নিয়ে বসি নাই। এটা শুনতে 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 এমন হয়ে গেছে এখন আমরা গান যে স্পন্টান হয়ে গেছে, এখন আমরা সারা দিন রাত হিন্দিতে কথা বলতে পারি, কোনো হুম, হুম। সমস্যা হয় না। এরকম যদি কেউ জার্মান ভাষাতেও আসলে করে, যে টিভি সিরিজ গুলো আছে, পডকাস্ট আছে, অন্যান্য যে যে জিনিসগুলো আছে, এগুলো যদি কেউ আসলে নিয়মিতভাবে চর্চা করতে থাকে, তাহলে এরকম আস্তে আস্তে করে তার ব্রেইন হচ্ছে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। এখানে আমি একটা আমার পয়েন্ট অ্যাড করতে চাবো, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করছি। যেহেতু আমি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করি নাই বা হুম কোনো শিক্ষকের কাছ থেকে শিখি নাই, আর একজন শিক্ষকের নাম আমি অবশ্যই মেনশন করব, যিনি হচ্ছে ইউআর জার্মান টিচার। হুম। ওই চ্যানেলটা আমি খুবই বেশি ফলো করতাম। হ্যাঁ, ওটা আমারও খুবই পছন্দ। আর আমি যখন জার্মান শিখছি, তখন আমি এর আগেও বলছি যে আমি ইংরেজি ভাষার থেকে জার্মান ভাষা শিখছি, হুম বাংলা বা হুম হিন্দি আমি ফলো করিনি। তার কারণে ইউআর জার্মান টিচার খুবই হেল্পফুল, ওনার ভিডিও দেখছি। আর একটা কাজ আমি করতাম কি, আমি যখন ঘুমাইতাম, ঘুমানোর আগে আগে 8 ঘন্টার একটা জার্মানের মানে ভিডিও রানিং ছেড়ে দিতাম, তারপরে ঘুমাইতাম। যেমন কি ওখানে বলতো হ্যালো, গুটেন তাগ, হ্যালো, গুড ডে, হুম হুম। ইংরেজিতে এমন ভাবে। আমি ঘুমানোর অবস্থায় মানে এই ধরনের রানিং ছেড়ে দিতাম। আমি জানি না ওটা হেল্প করছে কি না, কিন্তু আমি একজন শিক্ষকের কাছ থেকে মানে রজার স্টিভ, যে কেমন যেন একটা শিক্ষক বলছে, উনি বলছিলেন যে সাবকনশিয়াস মাইন্ড, ওই সাবকনশিয়াস মাইন্ড আপনার
আহ, যেগুলো ল্যাঙ্গুয়েজ জার্নি আছে ওইগুলো জার্নিতে সহায় করে, তার কারণে আমি এই বস্তুটা করতে। আপনারা চাইলে ঘুমানোর অবস্থায় এটাও করে দেখতে পারেন, আমি আমি এটা একটু করছি। ইয়া করি, যেমন হচ্ছে যখন আমি ধরেন ট্রামে যাচ্ছি, হুম, হুম, যখন আমি রান্না করতেছি, যখন আমি বাসায় আউফরাইমেন্ট করছি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হুম, করতেছি, ওই সময়টায় আসলে খুব বেশি মনোযোগ দিয়ে কোনো কাজ করা লাগে না। তখন একটা পডকাস্ট ছেড়ে দিই, তখন কিছু একটা ডয়েসে ছেড়ে দিই, মাঝে মাঝে হেডফোনে ছাড়ি, মাঝে মাঝে স্পিকারে ছাড়ি, যখন যে এরকম দরকার হয়। ওই সময়টা হচ্ছে ওই জায়গাটায় মনোযোগটা থাকে। কাজটা দেখা গেছে এই যে পেঁয়াজ কাটতেছি, মাছ প্রস্তুত করতেছি, ভাত রান্না করতেছি, ঘর পরিষ্কার করতেছি, এই ধরনের হাউস হোল্ডের কাজগুলো করার মাঝে মাঝেই হচ্ছে করা যায়। ইভেন আমরা প্রায় সময় হচ্ছে এই যে রিক্সা হোক, বাসে হোক, ট্রেনে হোক, আমাদের দিনের অনেক সময় চলে যায়, ওই আপনি সময়গুলো হেডফোন দিয়ে শুনলেই হয়। আপনি যে কথাটা বলছেন এটা একটা এমন কথা, আমিও এই বস্তুটা মানে নিজে ব্যবহার করছি। যেমন কি এমনিতে আমি বাজারে যেতাম হাঁটা চলা করতে, হুম। আমি একটা অ্যাপ ডাউনলোড করছিলাম, গোয়েতে থেকে নাকি কোন জায়গা থেকে জানি না। ওখানে তো এই ধরনের মানে প্রত্যেকটা লেভেলের একটা করে রিডিং ছিল। ওটা আমি যখন হাঁটে যেতাম তখন হেডফোন কানে লাগাই আমরা মতো ওখানে মানে ওটা চালু করে দিতাম। ওটা প্রত্যেকটা লেভেলের হিসাবে, যখন আমি আইনস এর রিডিং চালু করতাম তো ওই হুম। ধরনের ভাবে রিডিং ছিল বা ওয়ার্ড ছিল যেগুলো আমার বোঝার সহজ হতো। আমিও সেই একই জিনিস আমিও ফলো করছি। হ্যাঁ, আর আমি হচ্ছে এমনি খুব ইয়া খোঁজার চেষ্টা করি যে ইউটিউবে কোনটা কোনটা আছে। ভালো, বেশ অনেক ভালো ভালো পডকাস্ট পাওয়া যায়। তার মধ্যে একদম চোখ বন্ধ করে যেটা রিকমেন্ড করা যায়, ইজি জার্মান। ইজি জার্মানের স্ট্রাসেন ইন্টারভিউ আছে, ওইগুলো খুবই দারুণ। আবার ওদের হচ্ছে আলাদা পডকাস্ট আছে, অল্প কিছু আছে ওদের ইউটিউবের প্লে লিস্টে, কিন্তু ওদের ওয়েবসাইটে যদি যান, ওইখানে ওয়েবসাইটে পডকাস্টে গেলে এখন পর্যন্ত প্রায় 570টার মতো আছে। আরো ওরা প্রত্যেক 4-5 দিন পর পর একটা একটা করে পডকাস্ট করে। ওই পুরানো গুলোই শুনতে 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 আসলে মানে সময় চলে যাবে। নতুন গুলোর জন্য আসলে আসলে শুনে ফেলা ভালো। আমার এবার এই বছর ইচ্ছা আছে, ওদের বার্লিনে হচ্ছে সেপ্টেম্বরে একটা পডকাস্ট সেশন আছে, ওইখানে ওই ওপেন পডকাস্টে ওইখানে হচ্ছে জয়েন করা। যেহেতু আপনি ব্রেমেন থাকেন আর হয়তো আপনার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, আপনি অবশ্যই যেতে পারেন। যদি এই জি জার্মানের পডকাস্টের দেওয়ার জন্য সুযোগ আমি পেতাম অবশ্যই আমিও যেতাম, কিন্তু হ্যাঁ, আমি দেখে আপনারা আহ, পারলে হচ্ছে উম, ধরে নিয়ে যাওয়া যায় নাকি, যদি আপনার আহ, ওই সময় হাউস বিল্ডিং এর আহ, ক্লাস না থাকে, তাহলে আমরা একসাথে তাহলে যেতে পারবো। তাহলে আমিও অনেক পছন্দ করবো এই যে জার্মানের পডকাস্ট সেশনে যেতে। আর এই কথাটা আমি মানে নিজেও ভুলে গেছিলাম যে আমিও এই একই ধরনের স্টেপ ফলো করছি যেটা আপনি ফলো করছেন, যে যে কোনো একখানে বাসে বসে আছি, এই যে কোনো একটা পডকাস্ট বা জার্মানের একটা ভিডিও এমনিতেই চালাই গেলাম। আর যেমন কি কার্টুন ছবিটা বললেন, হুম। আহ, আমি নিজে একটা আমি আহ, বড় বয়সে অনেক বেশি বাচ্চাদের থেকে হুম। আমি নিজে খুব কার্টুন পছন্দ করি। আহ, আর জার্মান কার্টুন গুলো আমি নিজেও ইউটিউবে দেখতাম আর কি। আর একটা বোঝার মতো আমি কিচ্ছু বুঝতাম না, আমি একটাই বারে দেখতাম। না, এটাও ভালো একদিক যাতে থেকে, মানে এগুলো হচ্ছে একটু ইন্টারেস্টিং তো। উম, তো তখন হচ্ছে মানুষজন ইয়া করতে পারে। আচ্ছা, এটার একটা মানুষের গণমানুষের প্রশ্ন আর কি, যে আমি স্প্রেখেন কেমনে ভালো করবো। স্প্রেখেন তো হচ্ছে আমার ভুল হচ্ছে, আমি বলতে পারতেছি না, আমার মুখ থেকে কিছু বের হচ্ছে না। একদম শুরুতে আমান ফাং, আপনি যখন যেমন হচ্ছে ইন্ডিয়াতে ছিলেন, ওই সময়ের একটা কিশোরের কথা চিন্তা করেন, সে আসলে এরকম বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে। এই বিপদটা আমারও খুবই ছিল, কারণ আমি বেশি বুঝতে পারতাম বেশি, হুম। বলতে পারতাম একেবারে কম। এটা যখন জার্মান ভাষা যে কেউ শেখা আরম্ভ করে এটা নর্মাল, কিন্তু আমি যে অ্যাপটার কথা বললাম মন্ডলি, ওই অ্যাপটা আমার বলাটা উম, একটু বেটার করার জন্য অনেক অনেক হেল্প করছে। ওই অ্যাপের মধ্যে ওই বিভিন্ন ধরনের মানে সেশন আছে, ফ্লুকহাফেন, জুপারমার্কট ওটা অন্য কোনো একটা টপিক রয়েছে। ওখানে আপনি রিডিং, রাইডিং, কুইজ, তারপরে এআই চ্যাট হুম। আর একবার। আপনি তো হচ্ছে তখনও বলতেছিলেন যে আপনি ইদানিং হচ্ছে খুব হ্যালো টকে যাচ্ছেন। হ্যালো টকও একটা খুব ভালো একটা মাধ্যম, যে মানুষজন হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে হচ্ছে কথাবার্তা বলতেছে লম্বা সময় ধরে, আপনি চাইলে ওটার সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়াও আরেকটা খুবই চমৎকার জিনিস হচ্ছে আমাদের সামনে এখন এই জামানা উপহার দিয়েছে, যেটা হচ্ছে এআই এবং চ্যাট জিপিটির সাথে আহ বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে ডয়েসে কথাবার্তা বলা যায়। আপনি ডয়েসে ওর সাথে একটু কথা বলে দেখেন, দেখবেন ও কি সুন্দর আপনাকে হচ্ছে রেসপন্স করে, আপনার একটা বন্ধুর মতো। ওইটা অনেকক্ষণ ধরে লম্বা সময় ধরে তো আসলে কেউ কথা বলে না। তারপরে আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম
যে চ্যাট জিপিটি থেকে তুমি কতক্ষণ একটা মানুষ কথা বলতে পারবে, বলছে প্রত্যেক 3 ঘন্টায় আধা ঘন্টা কথা বলতে পারবা। তাও আসলে কম না, অনেক। মানে আধা ঘন্টা কথা বলা টানা একটা না, এটা দরকার হয় না। মানুষজন 5-10 মিনিট 15 মিনিট কোনো কিছু একটা আপনি গুগল করতেছেন, আপনি পাশাপাশি দোয়াশি একটু জিজ্ঞাসাও করে ফেলেন। আর এই বস্তুটা যখন আমি ইংরেজি শিখতাম তখন তো আর চ্যাট জিপিটি ছিল না আর গুগলের জেমিনাই ছিল না, কিন্তু হুম হুম গুগল অ্যাসিস্ট্যান্ট তখন নতুন নতুন ছিল। তো আমি ইংরেজি শিখা অবস্থায় গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কথাবার্তা বলতাম ইংরেজি ভাষায়। আমি অনেক ভুল করতাম, তথাপিও মানে এমনিতেই হোয়াট ইজ ইউর নেম এই হ্যাঁ, ধরনের। আপনার হচ্ছে এই যে লাস্ট যে ভিডিওটা আপনি দেখাইছেন যে একটা ইয়ার জন্য আনশরাইবেন লেখার জন্য হুম হচ্ছে হুম চ্যাট জিপিটি ব্যবহার করে ওইটা করা, ওইটা কিছু বিস্তর ও দিয়ে দিলেও আপনার হুবহু ওইটা আসলে ফলো না করে আপনার নিজস্বতা একটা থাকতে হবে। হ্যাঁ, ওইখানে ও হয়তো আপনাকে সম্পূর্ণ প্রতিফলন করতে পারবে না, আপনি হয়তো ওই জায়গাটায় কয়েকটা লাইন পরিবর্তন করে দিবেন। ওইখানে আপনার সিভি যা আছে আপনার নিজের সক্রিয়তা অবশ্যই থাকতে হবে। কারণ যখনই আপনাকে ফার্স্ট টেলুঙ্গেশ পেকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনার মুখ ফুটলেই হচ্ছে সব থলের বিড়াল বের হয়ে যাবে। এই একদম জন্য একদম। অতিরঞ্জিত করা উচিত না আমার কাছে মনে হয়। হ্যাঁ, আর চ্যাট জিপিটি খুবই একটা ভালো, যদি আপনারা লেবেনস্লাউ বা সিবি আনশরাইবেন আপনার যে কোনো বেবে এবং এইসব লেখার জন্য আপনারা ব্যবহার করেন ইভেন আমরাও হচ্ছে খুবই। এমফিলেন করি স্টুডেন্টদেরকে, যেমন হচ্ছে শ্রাইবেন লিখলে আমরা হচ্ছে অনেক মানুষের মানে দেখা যায় করিগিয়ারেন করার মতো কাউকে পাচ্ছি না, হয়তো এখনই আবজো ফর্ট আমার হচ্ছে ইচ্ছা আছে হিসাবে লুস্ট ইয়েটস ইসমুস ইয়েটস শাফেন। তো ওইটা জাস্ট ওই লেখা যেগুলো থাকে শ্রাইবেন গুলো ওইগুলো কপি পেস্ট করে ওকে, যদি আপনি যদি চান বাংলায়ও উত্তর দিক, নিচে একটা লাইন বাংলায় লিখে দিলেন বা উপরে একটা লাইন ইংরেজিতে লিখে দিলেন যে তুমি কি এটা দয়া করে একটু কারেকশন করে দিতে পারবা, যদি কোনো জায়গায় ভুল হয়। দেখবেন ও কি সুন্দর পয়েন্ট বাই পয়েন্ট প্রত্যেকটা জায়গায় কেন ভুল হয়েছে, কিভাবে ভালো করা যায়। পুরো লেখা হয়তো ভুল নাই, কিন্তু আরো কিভাবে ভালো করা যায় আপনি যতবার বলবেন ততবার হচ্ছে কিছু না কিছু এমফিলেন করবে। আর চ্যাট জিপিটি যখন আপনারা ব্যবহার করবেন আপনাদের বেবে এবং লেখার জন্য, তারপরে মোটিভেশন লেখার জন্য, খুবই ভালো কথা, আপনারা খুবই স্মার্ট লোক। কিন্তু চ্যাট জিপিটি লেখার আপনার জন্য লিখে দিবে, কিন্তু যখন আপনারা ইন্টারভিউতে যাবেন তখন আপনাদের কাছে কিন্তু চ্যাট জিপিটি থাকবে না। তো ওটা মাথায় রেখে আপনারা চ্যাট জিপিটিটা ব্যবহার করেন। ওখানে চ্যাট জিপিটি আপনি আইডিয়া নিতে পারবেন, কিন্তু লেখাটা আপনার নিজে লিখবেন। আর যদি না লেখেন তো আপনার ইন্টারভিউতে আপনার অনেক সমস্যা হবে। আর যদি নিজে যদি না লেখেন কি কি লেখা আছে ওই বিষয়ে আপনি নিজে খুবই ভালোভাবে ইন্টেনসিভ চর্চা করেন, আহ, মানে ইন্টেনসিভ ও বিষয়ে জানার চেষ্টা করবেন। আর ওটাই হচ্ছে আউসবিল্ডিং বা যে কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য একটা টিপস। আমার কাছে সবকটা ইন্টারভিউতে মনে হয় যে ওদের কিছু কমন প্রশ্ন আছে, যেমন এসটিএল এনজিবিতে জিসফ, হুম। এটা একদম কমন, মোটামুটি 99% জায়গায় কমন পড়ে যাবে। আপনাকে হ্যাঁ। প্রথমেই বলবে আপনি আপনার নিজের পরিচয় দেন। নিজের পরিচয় দেওয়ার পরে আপনার যাই আপনি করবেন, বিএফডি, এফএসিও, টাউস বিল্ডিং, Vollzeitarbeit, warum möchten Sie es machen? হুম আপনি হুম কেন এটা করতে চান? warum in Deutschland? আপনি কেন এটা জার্মানিতে করতে চাচ্ছেন? আপনার শক্তিশালী জায়গা কোনটা, আপনার মোটিভেশন কোনটা, আপনার কেন মনে হয় যে আপনি এই জায়গায় ভালো করতে পারবেন, কেন অন্য কোনো জায়গায় না, এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন ভাবে হয়তো ঘুরায় ফিরায় জিজ্ঞাসা হুম করতে পারে। হুম। এটা মোটামুটি কমন। এর বাইরেও যে করবে না তা না, ওই ক্ষেত্র বিশেষে হয়তো অল্প বিস্তর প্রশ্ন করলেও করতে পারে। তবে এটা আমাদের ওরা আসলে যে জিনিসগুলো জিজ্ঞাসা করে কম বেশি, আপনি তো 2টা 3টা ইন্টারভিউ দিছেন, হুম আপনার হুম। কাছে তো এরকম বেসিক প্রশ্নগুলোই জিজ্ঞেস করছে, তাই না? আমি যে কটা ইন্টারভিউ দিছি প্রত্যেকটা ইন্টারভিউতে প্রথম যেটা stellen Sie sich vor, wer sind Sie und stellen Sie irgendwas vor Ihnen, warum sind Sie hier? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার পরিচয়, আমি যে আমার যে পরিচয়টা যেভাবে দিছি হুম। ওই আমার পরিচয় দেওয়ার অনুযায়ী আমি পরবর্তীতে ওনাদের কাছ থেকে প্রশ্ন নিছি যে আপনারা যখন আপনার পরিচয়টা দিবেন আপনারা কোন জায়গায় কাজ করতে গেছেন ওটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। হুম। আর আপনাদের পরিচয় দেওয়া অনুযায়ী পরবর্তীতে আপনার কাছে প্রশ্ন আসবে ওনাদের কাছ থেকে। সিভি থেকেও কি প্রশ্ন করে ওরা? সিভি থেকে প্রশ্ন করে, কিন্তু আহ, একেবারে যে গ্যারান্টি দিয়ে থাকবো ওটা বলতো, কারণ আমার আমার একটা ইন্টারভিউ, এই কয়েকটা ইন্টারভিউর মধ্যে একটা ইন্টারভিউ এমন হয়েছে যে সিভির মধ্যে যা কিছু লেখা আছে ওনারা কিচ্ছু জিজ্ঞেস করেন নাই। আচ্ছা। সবকিছু আমি যে আমার পরিচয়টা দিছি ওই আমার পরিচয় দেওয়ার উপরেই আশপাশেই আহ, প্রশ্ন ছিল ওনাদের, আর ওনাদের কোম্পানির বিষয়ে।
আমার কাছে এটা একটু অন্যরকমও মনে হয়। কোন দিক থেকে? যখন মানুষের হাতে অপশন অনেক বেশি থাকে তখন সে একটু খুঁতখুঁতে স্বভাবের। হুম, কিন্তু জার্মানিতে আউসবিল্ডিং এর বেশিরভাগ আরবাইটসপ্লাটস যেগুলো আছে এই জায়গাগুলোতে ওদের আসলে যথেষ্ট পরিমাণ মানুষ নেই, ওদের আরো বেশি পরিমাণ মানুষ লাগবে। হুম, যেমন এই যে আলটেনহাইম আছে, তারপরে ক্রাঙ্কেনফ্লেগে আছে, ক্রাঙ্কেনফ্লেগে অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের লক্ষ লক্ষ মানুষ লাগবে। যেই কারণে এখন নতুন সরকার প্রায় 1.32 বিলিয়ন ট্রিলিয়ন ও মিলিয়ার্ডে, হ্যাঁ ট্রিলিয়ন ইউরো হচ্ছে নতুন ভাবে আবার হচ্ছে বাজেট করছে, যাতে হচ্ছে ওরা 3 ভাগের 1 ভাগ প্রায় 400 মিলিয়ার্ডে ইউরো এই পরিমাণ হচ্ছে ওরা আবার ওদের স্বাস্থ্য খাতে হচ্ছে বিনিয়োগ করবে, যেহেতু হুম, হুম, সামনের কয়েক বছরের ভিতরে ওদের প্রচুর পরিমাণ মানুষ যে হচ্ছে রেন্টে চলে যাবে, এবং এদেরকে দেখাশোনা করার জন্য যে পরিমাণ মানুষ দরকার এটা ডয়চল্যান্ড নিজস্ব নাই, ওদের অবশ্যই বাইরের দেশের মানুষজন থেকে হচ্ছে মানুষ নিয়ে আসতে হবে। হুম, হুম। জন্য এগুলোর ডিমান্ড ক্রমবর্ধমান বাড়তেই থাকবে। বাংলাদেশ থেকে যারা নার্সিং করছে বা হচ্ছে এই যে কিন্ডার বিত্রয়ং হতে পারে, আউ পেয়ারেও আপনার কি মতামত? আউ পেয়ারটা কেমন হয় যদি কেউ চেষ্টা করে? আউপিআর করতে গেলে প্রথম কথা আপনার কোনো ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটের দরকার নাই, থাকলে ভালো, না থাকলে দরকার নেই, কারণ আইন চলেই হয়ে যায় হ্যাঁ মোটামুটি। চলে হয়ে যায়। আর আমি যখন ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করছি, আমার A1.1, যেটা A1.2 আমি ভিজিট হুম করছি, হুম ওখানে আমি দেখছিলাম মানে ওনার A1.2, আপনি তো শিক্ষক, একজন শিক্ষক, হুম হুম আপনি হুম জানেন A1.2 ওটা কোন ধরনের লেভেল। হুম, ওই একদম ধরনের বেসিক। ওই ধরনের লেভেল করা হিসাবে, ওই ধরনের কাজ করা হিসাবে আমি 3জন আউপিয়ার ছিলাম। আম, আমার যে ক্লাসে ছিলাম ওখানে 3জন আউপিয়ার ছিল। আচ্ছা, হম হম। তো আপনারা নিজেই ভাবতে পারেন যে তো এটা কি এরকম যে মেয়েরা বেশি চান্স পায় ছেলেরা কম পাবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? না, এই ধরনের কোনো ব্যাপার নাই, কারণ ইন্ডিয়া থেকে কেরালা, আমি প্রথম যে ইন্ডিয়ান ব্যক্তিকে পরিচয় হয়েছিলাম, উনি ছিলেন কেরালা থেকে, বিআরটি হিসাবে পরে জয়েন করছে, আগে আউপিয়ার হিসাবে এখানে জার্মানিতে আসছিল। আচ্ছা, উনি 2 থেকে 3 মাস আউপিয়ার করার পরে উনি বিআরটি জয়েন করছে, যে কোনো একটা কারণবশত। তো আউপিয়ার করার অবস্থায় মানে সার্টিফিকেট না থাকলেও কোনো একটা সমস্যাজনক হয় না, কিন্তু ফ্যামিলি মানে পাওয়াটা খুব। এমনিও আমি এরকমই শুনছি যে আউপিয়ারের পরে কেউ যদি সরাসরি আউপিয়ার থেকে আউসবিল্ডিং না পায়, তাহলে বিএফডি তে হচ্ছে কিছুদিন ওইখানে হুম, থেকে বিএফডি বা এফএসিও তে ওইখান থেকে আবার আউসবিল্ডিং এ যাওয়াটা ওইটা হচ্ছে আরেকটা উপায় হইতে পারে। এখানে হচ্ছে কথা, আমি বর্তমান যে B2 কোর্সে আছি, হুম এখানে একজন মহিলা আছে ভিয়েতনাম থেকে, ভিয়েতনাম নাকি থাইল্যান্ড, উনি আউপিয়ার হিসাবে কাজ করছে। ওনার যেটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আছে আউপিয়ার, এই যাওয়া মাসে হুম হুম। এক্সপায়ার হয়েছে। আর এই এই মাসের নাকি আগামী মাসে উনি এফএসজি হিসাবে জয়েন করবে। আউপিআর থেকে ডাইরেক্ট এফএসজি এর কাছে ট্রান্সফার নিছে, মানে পাওয়াটা খুবই সহজ আর কি। হ্যাঁ, ডয়চল্যান্ডে কোনো মতে প্রথমবার আসাটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। যখন একবার আসে কেউ, তখন দেখা যায় কোনো না কোনো মতে একটা রাস্তা সে খুঁজে নিতেই পারে। মানুষের জীবনটা আসলে ওই একটা পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা যেরকম বয়ে যায় না, ওই রকমের মতো আমার কাছে মনে হয়। হুম, যখন সে একটা ঝর্ণার ভিতর থেকে কিছু পানি বের হয়, সে কোনো না কোনো মতে একটা ঝিরির রাস্তা, একটা নদীর রাস্তা সে খুঁজে বের করেই ফেলতে পারে, হুম, যদি হুম, তার ভিতরে আসলে কাজের স্পৃহাটা থাকে, তার মোটিভেশনটা বেশি থাকে। এখানের মানুষজন এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করে, যেটা এই জায়গার মানুষজনের ভিতরে আসলে এত বেশি পরিমাণে নাই। ওরা চায় একটু আইনফাখা আরবাইট, একটু আইন বিশেন রুহে, হুম, হুম, এবং একটু উলাব মাখেন, একটু পরিবেশের মধ্যে দিয়ে থাকবে। হুম, হুম। কষ্টের কাজগুলো বা হচ্ছে একটু চ্যালেঞ্জিং কাজগুলো এগুলো সব দেশেই হচ্ছে আউসল্যান্ডাররাই বেশি করে, এটা হ্যাঁ, স্বাভাবিক। এটা কত সত্য। ওরা ভাগ্য ভালো, ওরা এগুলো করতে চায় না। যদি করতো তাহলে হয়তো আমাদের আর জায়গা হতো না ওই জায়গাগুলোতে। এটাও বা একটা। হচ্ছে জার্মানিতে যদি প্রচুর পরিমাণ লোক সংখ্যা হতো তাহলে ওরা আসলে আমাদের মতো আউসল্যান্ডার চাইতো না এত। হুম, হুম। যেহেতু ওনাদের কাছে বৃদ্ধ লোক বর্তমান বেশি আছে, আর হুম। আগামী 5 বছরে তার মানে যেটা আদার আদা মানে ফাকরাফট রেন্টুন রেন্ট বুমা জেনারেশন, আপনি হয়তো এই বিষয়ে আমার থেকে একটু ভালো। প্রচুর, আমি এটা সংখ্যাটা হুম, দেখছিলাম হুম। প্রায় 4 থেকে 6 লক্ষ মানুষ 2030-এর ভিতরে রেন্টে চলে যাচ্ছে, এবং ওদের জায়গাগুলো তো ফাঁকা হবে। আর ওই ফাঁকা হওয়ার কারণে ধরেন, আমি এভাবে শুনছিলাম যে 5 লক্ষ মানুষ যদি কাজ বন্ধ করে, মাত্র 2.5 লক্ষর কাছাকাছি মানে নতুন মিটা বাইটাদের, নতুন যারা কাজ সম্পূর্ণ করবে, আর 2.5 লক্ষ প্লেস খালি থাকবে, ওটা অন্য দেশের লোক এখানে আনতে হবে। হ্যাঁ, এই জন্য এই যে অপরচুনিটি কার্ড বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে। মানুষজনের ভিতরে একটা কমন একটা মানে হতাশা,
আমি কি বেআইনস পরীক্ষায় পাশ করলে কি আমি আউসবিল্ডিং পাবো? আমার যদি বেসওয়াই করে যদি আমি যদি না পাই, এই যে যদি 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 একটা ব্যাপার থাকে, এইটা আসলে অনেকেই অনেক ধরনের ক্ষতির মধ্যে দিয়ে ঠেলে দেয়। কারণ সে যখন শেখার যে সময়টা থাকে ওই সময়টার ভিতরে সে কনফিউজ থাকে। হুম হুম। প্রতিনিয়ত হচ্ছে আশেপাশে নেতিবাচক অনেক নিউজ দেখে মানুষজন। ইউটিউবে হয়তো একটা কথা বলতেছে, একটা গ্রুপে হয়তো কেউ একটু স্ট্যাটাস ছেপে দিল, কিন্তু এই যে আপনাদের মতো মানুষরা যারা হচ্ছে আসলে জলজান্ত প্রমাণ, আপনারা কিন্তু আমাদের জন্য আসলে অনুপ্রেরণার মতো। এবং এটা আসলে সামনাসামনি শুনতে হয়তো আপনারও লজ্জা লাগতেছে। আমিও আসলে এটা বলতে পেরে এবং আপনার সাথে আজকে দেখা করতে পেরে ধন্য মনে করতেছি নিজেরে। কারণ আমি সাধারণত ক্যামেরার সামনে এরকম আসি না। আপনারা সাধারণত আমাকে ক্যামেরার পিছনের মানুষ হিসেবে দেখেন। এতদিন পর্যন্ত চেষ্টা করছি ওরকম করতে। একটা সার্টেন টাইম পরে এখন আমি আমার স্টুডেন্ট বা হচ্ছে আমাদের কমিউনিটির মানুষজনের ভিতরে এই কমনলি কিছু হতাশার ব্যাপার স্যাপার গুলো দেখে তখন আমার কাছে মনে হয়েছে না, এখন তো নড়ে চড়ে বসতে হবে। এখন শুধু মানুষের শিখাইলে কাজ হচ্ছে না, এখন হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে। এই যে দেখো এই মানুষটা, সে কোন একটা আসামের একটা গ্রাম্য একটা অঞ্চল থেকে উঠে আসছে এবং সে কিন্তু এখন সে ডয়েচল্যান্ডে আছে। তার হাতে একটা না দুইটা তিনটা চারটা হাউস বিল্ডিং এর অফার। এখন সে চুজ করতে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি এটা করলে ভালো হয় নাকি এটা করলে ভালো হয়, একেবারে। তাই না? আমার যেটা আউসপিলুং একটা ফ্লেগা ফাকমান যেটা আছে, ওটাতে সাধারণত আপনি জানেন যে আউসপিলুং করলে আপনার স্যালারি হয় 1100 থেকে আরম্ভ হয়, বা 1050 ইউরো থেকে আরম্ভ হয়, তৃতীয় বছরে যায় 1400 ইউরো পর্যন্ত। কিন্তু আমি যে এটা তো আউসপিলুং মাত্র 3 বছরের, কিন্তু মেইন স্যালারিটা বাড়ে হচ্ছে 3 বছর হচ্ছে যখন শেষ হয়ে যায় পরে তখন। আউসপিলুং করা অবস্থায়। আর আমি যে আউসপিলুংটা পাইছি, আমার কন্ট্রাক্ট পেপারটা আমি একবার খালি খুলে দেখছিলাম। প্রথম বছরে যেটা আমার স্যালারি আছে ওটা হচ্ছে 1438 ইউরো। হুম। এটা মানে প্রথম বছরে এত বেশি স্যালারি। আর তৃতীয় বছরে 1600 ইউরো। হ্যাঁ, আর এর পাশাপাশি তো আপনি চাইলে আর আর একটা পার্ট টাইম বা পার্ট মিনি টাইম জব জব, করতেই পারবেন। যেখানে আরো এক্সট্রা 400-500 ইউরো তো ওখানে আপনি ইভেন মিনি আমি জব করেন হচ্ছে ওখানে। একজনের পডকাস্ট নিয়েছিলাম, ওনার নাম ইমরান শফিকুল। উনিও হচ্ছে ফ্লেগেতে হচ্ছে হাউস বিল্ডিং কমপ্লিট করার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি এখন কাজ করলে কোন জায়গায় আপনার স্যালারি কিরকম হবে? বলে যে আমি ফল সাইট আরবাইটার কথা বলবো না, তবে আমি যদি এখন কোন জায়গায় টাইল সাইট বা মিনি জব আকারে কাজ করতে চাই, ন্যূনতম আমাকে 25 ইউরো প্রবেশ টুন্ডে এটা আগে দিতেই হবে। হুম, এইটা হচ্ছে একটা সম্ভাবনার জায়গা, যেখানে হচ্ছে আহ, সামনের বছরগুলোতে কিন্তু বেতন আরো বাড়তেছে মানুষজনের। নতুন গভর্নমেন্ট এসে বলতেছে এখন যেরকম 12 ইউরো 82 সেন্ট আছে, সামনের বছর থেকে মিন ডিস্টেন্স লোন হবে হচ্ছে 15 ইউরো। 15 ইউরো। এবং বাংলাদেশে টাকার সাথে কয়েকদিন আগেই হচ্ছে 1 টাকা সমান 140 টাকা হয়ে গেছিল। এটা ক্রমবর্ধমান বাড়তেছে কমতেছে। সেই অনুযায়ী ক্যারিয়ারে যদি কেউ ইনভেস্ট করতে চায়, এটা এমন না যে আপনি বাংলাদেশে বা ইন্ডিয়াতে ওইখানে যদি পরিবার নিয়ে খুবই ভালো থাকেন, আপনি চেষ্টা করে দেখেন, আপনি ওইখানে যদি ভালো থাকতে পারেন তো খুবই ভালো, আপনি অনেক সৌভাগ্যবান। কিন্তু বিদেশ জীবনটা আসলে হচ্ছে একদম মানে ইটস নট এ বেড অফ রোজেস। এটা একটা কষ্টের একটা জায়গা, পরিশ্রমের একটা জায়গা। এটা নতুন একটা অ্যাডভেঞ্চারের একটা জায়গা। যারা চায় হচ্ছে নিজের ক্যারিয়ারকে একটু ভিন্নভাবে মোড় দিয়ে নিজের মেধাকে অন্যরকম ভাবে বিকাশ করায়, তারপরে হচ্ছে আর একটু ভালো থাকতে, বা হয়তো বিশ্ব ভ্রমণ করার ইচ্ছা আছে তার, বা অন্য যে কোনো ইচ্ছা হইতে পারে। আপনার কি ইচ্ছা ছিল যে আপনি যখন ছোট ছিলেন তখন থেকে কি আপনি বিদেশে আসতে চাইতেন? একদম না। ছোট থাকতে হইতে চাইছিলাম আর্মি, একটু বড় হলাম তারপরে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, আচ্ছা। আরো একটু বড় হলাম তার এবার যে কোনো একটা পুলিশ অফিসার, আরো একটু বড় হলাম এবার যে কোনো একটা হাবিলদার, আর একটু যখন বড় হলাম তখন রাজমিস্ত্রি। তারপরে তো যখন এক সময় একটু হ্যাঁ, হতাশা ছিল মনে হচ্ছে আপনার। মানে একটার পরে কমে আসছে। আর একটা সময় এমন আছিল যে সারাদিন কাজ করব, বিকালে 400-500 টাকা পাইলেই যথেষ্ট। জার্মানি আসার কথাটা আমি ভাবি নাই। ওই 2021 সালে আমি যখন ইংরেজি ভাষা শেখা আরম্ভ করি তখনই আমার জার্মানি, তারপরেই জার্মানি আসার যেটা চিন্তা চর্চা, ওটা 2022 সালে আমার প্রথম হুম, ঢুক হুম। ছিল আর কি। আর এর আগে যখন আমি ভাবতাম যে ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে যাব অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড বা আয়ারল্যান্ড, মানে যেগুলো কান্ট্রিতে ইংলিশ স্পিকিং হতো ওই ধরনের কান্ট্রির কথা ভাবতাম। একটা সেকেন্ড আপনি জাস্ট হ্যাঁ, কথা বলতে থাকেন, আমি একটু হ্যাঁ, দেখে আসি যে জি, রেকর্ডটা চলতেছে নাকি এখনো। ওই ধরনের কথা ভাবতে পারতাম, কিন্তু জার্মানির তো কোনো কিছুই না। 2021 সালের Wir পরে haben Glück heute. 2021 সালের পরেই মানে জার্মানির কথা প্রথম শোনা, যে ওখানে যাওয়াটাও
একটা অপশন। তারপরেই আমার জার্মানির দিকে একটু ইন্টারেস্ট আসে। আর আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ হাজার লাখ লাখ এবং কোটি কোটি শুকরিয়া, বর্তমান জার্মানিতে আছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে ভুলে গেছি। অনেক মানুষ আছে যে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, এই বিএফডি করব, এফএসিয়েট করব, আউসবিল্ডিং করব, আমি কি আদৌ ছুটি পাবো? আমি কি দেশে আসতে পারবো এই সময়ের মধ্যে নাকি পারবো না? আউসবিল্ডিং করা অবস্থায় ওটা তো আলাদা ব্যাপার। আমি ওটা আউসবিল্ডিং করা অবস্থায় যখন আমি নিজে করবো তখন এটা একটা উল্লাহ থাকেই, এটা তো ফুল আউসবিল্ডিং, টাইম জবের মতোই একটা। হাউস বিল্ডিং করা অবস্থায় আপনার 30 দিন ওয়েল অফ থাকে। আর বিএফটি করা হিসাবে আপনার মিনিমাম যেটা ওয়েল অফ থাকে ওটা হচ্ছে 24 দিন, হুম। আর ম্যাক্সিমাম 30 দিন। এটা আপনি যে জায়গায় কাজ করবেন ওনারা যেভাবে আপনার কন্ট্রাক্ট পেপারটা বানাবে ওই দিয়ে। তো 24 দিন ছুটিতে বললে আপনি এই বিষয়ে একটু যদি ওনাদেরকে বলতেন যে কি ধরনের মানে Arbeitstage 24। আহ এগুলো তো বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি ছুটিটা নিছেন ঠিকই, কিন্তু ওই ছুটিতে আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক বেতন হচ্ছে আবার জমা হয়। এমন না যে আপনি কাজ করেন নাই বিধায় হচ্ছে আপনার বেতন দিবেন। তো অনেক জায়গায় হচ্ছে এক একটা রুলস অনুযায়ী হয়। মোটামুটি জার্মানিতে 20 থেকে 25 দিন এটা হচ্ছে কমন থাকে যে কোনো ধরনের টাইল সাইট, মিনি জব অথবা ফল সাইট আরবাইটার ক্ষেত্রে এটা হচ্ছে খুব কমন থাকে যে একটা ছুটি থাকে। ওই সময়ের ভিতরে আপনি কি করবেন না না করবেন ওটা আপনার ইচ্ছা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে আপনি এই যে 24 দিন আপনি গোটাটা একসাথে নিতে পারবেন কি পারবেন না, আপনার এইচআর বা আপনার যে শিসলাইটার হতে পারে বা শেফ হতে পারে, যে কারো কাছে আগে থেকে হচ্ছে এটা একটু জেনে নিতে হবে। কারণ অনেক জায়গায় এরকম নাও থাকতে পারে, হয়তো বললো যে আপনাকে হয়তো টানা 5 থেকে 10 দিনের বেশি ছুটি দেওয়া যাবে না। আর আমার ক্ষেত্রে তো এরকম ছিল যে যদি আমি ইচ্ছা করতাম, তো যদি আমি ইচ্ছা করি আমার যেগুলো সম্পূর্ণ ছুটি আমি একই সাথে নিতে পারতাম, আর হুম। এখনো পারবো। আর 24 দিন ছুটি বলতে 24 দিন ছুটি বলে মানে এখানে যে রবিবার এবং শনিবার শনিবার রবিবার বাদ দিয়ে আর বাদ কি। দিয়ে 24 দিন। আর এই 24 দিনের ভিতরে যে কটা রবিবার শনিবার মানে হুম। বকেন্ডে আসবে ওই কটা আপনার ছুটির দিন হিসাবে কানেক্ট করা হবে, হ্যাঁ। মানে কাউন্ট করা হবে না। ওগুলো আপনি উইকেন্ড হিসাবে পাবেন। তো ইনস্কেজাম 24 দিনের যদি ছুটি থাকে এখানে, তো 3টা 4টা তো বকেন্ডে আইসাই পড়ে। হুম। তো 30 দিনের মতো তো দেশে যাওয়া তো সম্ভব